বসার ঘরে নবজাতক শিশুকে কোলে নিয়ে জুবুথুবু হয়ে বসে আছে 15 বছরের মেয়ে নুরা। পুরো নাম নুসরাত জাহান নুরা। ওর কোলের শিশুটি পুত্র সন্তান। তখন থেকে ছেলেটি কেঁদে চলেছে, কিন্তু নুরা কিছুতেই কান্না বন্ধ করতে পারছে না। বাচ্চাটা তো ওর নিজের সন্তান না, আর বাচ্চা সামলানোর অভিজ্ঞতা ওর নেই। হয়তো অভিজ্ঞতা এতদিনে হয়ে যেত, তবে আল্লাহ তাআলা চাননি বলে আর হয়নি। অতীত মনে হতেই চোখের কোণ বেয়ে উষ্ণ তরল গড়িয়ে পড়ে। বাচ্চাটার কান্না কিভাবে বন্ধ করবে? বিছানা থেকে নামার জন্য উদ্যত হতেই রুমে প্রবেশ ঘটে ওর বরের, আরশাদ চৌধুরী, যে কিনা গুনে গুনে ওর চেয়ে 16 বছরের বড়। লোকটার গলার স্বর গম্ভীর। যখন কথা বলে নুরার রক্ত হিম হয়ে যায়। নুরা এখনো পর্যন্ত লোকটার মুখের দিকে তাকিয়ে দেখেনি, শুধু গলার স্বর শুনেছে। আরশাদ গম্ভীর আর কিছুটা রাগী স্বরে বলে, তখন থেকে কাঁদছে, শুনতে পাচ্ছ না? খাওয়াচ্ছ না কেন ওকে? নুরা মিনমিন করে বলে, কি খাওয়ামো? এখানে তো দুধ নাই। তোমাকে এনেছে কি করতে? তোমার প্রাক্তন শ্বশুর শাশুড়ি তোমাকে কিছু বলেনি? মাথা নড়ায় নুরা। আরশাদ আগের মতো একই সুরে বলে, তুমি ওকে খাওয়াবে, নিজে ব্রেস্ট ফিডিং করা ওকে। নুরা তড়িৎ গতিতে মুখ তুলে তাকায়। আরশাদের গম্ভীর রাগী চোখ মুখ দেখে সাথে সাথেই মাথা নত করে নেয়। 30 মিনিটের মধ্যে ওকে ঘুম পাড়াবে। 30 মিনিট পর আমি রুমে আসবো। মাথা নাড়ায় নুরা। আরশাদ রুম থেকে বেরিয়ে যায়। নুরা বাচ্চাটাকে নিয়ে বিছানায় উঠে বসে। আবার বাচ্চাটাকে ফিডিং করাতে শুরু করে। প্রথমে অবশ্য ওর অনেক সুরসুরি লাগছিল আর অস্বস্তিও বোধ হচ্ছিল। বারবার সরিয়ে নিচ্ছিল বুক থেকে। বাচ্চাটা খেতে পেয়েও আবার না পেয়ে আগের চেয়ে জোরে জোরে কাঁদতে শুরু করছিল। আরশাদের ভয়ে নিজের সব অস্বস্তি বোধ দূরে ঠেলে খাওয়াতে শুরু করেছে। ঠিক 30 মিনিট পরেই রুমে আসে আরশাদ। বিছানার দিকে তাকিয়ে দেখলো ওর ছেলে আব্রাহাম ঘুমিয়ে গেছে আর নুরা আব্রাহামের পাশে শুয়ে আছে। ঘুমাতে বলেছি আমি তোমাকে? মাত্রই শুয়েছিল নুরা, চোখে ঘুমও ধরা দিয়েছিল। আরশাদের রাগী গম্ভীর স্বর শুনে ভয়ে তাড়াতাড়ি উঠে বসে। বিছানা থেকে নেমে শাড়ি চেঞ্জ করো। কথাগুলো বলে নিজের ড্রেস হাতে ওয়াশরুমে প্রবেশ করে। নুরা বন্ধ হওয়া ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে উপরের দিকে মুখ তুলে তাকায়। বিড়বিড় করে বলে, আল্লাহ, কেমন পাপ করছিলাম আমি? আমার এত কষ্ট তুমি কেন দাও? এক জাহান্নাম থেকে তুইলা আয়না, আবার কই ফালাইলা আমারে? 10 লক্ষ টাকার বিনিময়ে 15 বছরের ধর্ষিতা নুরুকে কিনে এনে বিয়ে করেছে আরশাদ চৌধুরী। অবশ্য নুরা শুধু ধর্ষিতাই নয়, বিধবাও। যেই ছেলে ধর্ষণ করেছিল, বিচারের সময় গ্রামের মানুষ সেই ছেলের সাথেই ওকে বিয়ে দিয়ে দিয়েছিল। এমন ধর্ষিতা মেয়েকে তো অন্য কেউ বিয়ে করতে চাইবে না। তাছাড়া ওর বাবা মাও বেঁচে নেই, তাই ওর পক্ষ নিয়ে লড়াই করার মতো কেউ নেই। গ্রামের মেম্বার চেয়ারম্যান যা ফয়সালা করে দিয়েছিলেন, নুরার দরিদ্র ভ্যান চালক কাকা তাই মেনে নিয়েছিলেন। এছাড়া আর উপায় কি? তিনি তো নুরাকে আর কোথাও বিয়ে দিতে পারতেন না। এই সমাজের ভুক্তভোগীরা ন্যায় বিচার পায় না। ভুক্তভোগীদেরকেই কোণঠাসা করে রাখা সমাজ ব্যবস্থা। আর সেই ভুক্তভোগী যদি হয় নিম্নবিত্ত পরিবারের সদস্য, তাহলে তো কথাই নেই। নুরার সাথে অন্যায় হলেও ন্যায় বিচার পাইয়ে দেয়নি কেউ। ভ্যান চালক কাকাও সেরকম কোনো ব্যবস্থা নেয়নি তখন। তার অত টাকা পয়সা নেই মানুষের পেছন পেছন দৌড়ে দৌড়ে খরচ করার মতো। নুরারই বা আর কি করার ছিল? গ্রামের মানুষ যা করেছে সেটাই নিয়তি হিসেবে মেনে নিয়েছিল। বিয়ের 7 মাস পর স্বামী নামক সেই জানোয়ার ধর্ষক মানুষের হাতে গণপিটুনি খেয়ে মারা যায়। তখন নুরা 7 মাসের গর্ভবতী ছিল। স্বামী মারা যাওয়ার 3.5 মাস পর শ্বশুর শাশুড়ি মিলে ওকে 10 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে আরশাদ চৌধুরীর কাছে। ওর ভাগ্যটা এত ভালো কেন? 14 বছর বয়সে এক পুরুষের লালসার শিকার হয়ে তার বউ হয়ে গিয়েছিল। 15 বছর বয়সে গর্ভবতী অবস্থায় আবারও বিধবা হয়ে গিয়েছিল। ভাগ্যের ফের আবারও 15 বছর বয়সে আরেক পুরুষের বউ হয়ে গেল আজ। এখানে যে ভালো থাকবে না, সুখে থাকবে না, সেটা প্রথমেই বুঝতে পেরেছে। 10 লক্ষ টাকা দিয়ে কিনে এনে ওকে মোটেও রানী বানিয়ে রাখবে না আরশাদ, এটা বুঝতে পেরে গেছে নুরা। দেখা যাক ভাগ্য এবার কি আছে। আরশাদ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে নুরা এখনো আগের মতোই দাঁড়িয়ে আছে। কিছুটা ধমকের সুরে বলে, এখনো দাঁড়িয়ে আছো কেন? 2 মিনিটের মধ্যে কাপড় চোপড় খুলে বিছানা আসবে। কথাগুলো বলতে বলতে মেন লাইট অফ করে ডিম লাইট অন করে বিছানায় বসে। নুরা যেন বরফের মতো জমে গেছে। ওর মধ্যে একটুও নড়াচড়া নেই। শ্বাস বোধহয় নিচ্ছে না। আরশাদ পুনরায় ধমক দিয়ে বলে, কথা কানে যাচ্ছে না? কি বলেছি আমি? 2 মিনিটের মধ্যে আমি যেভাবে বলছি সেভাবে চাই তোমাকে আমার সামনে। আব্রাহামকে বুকে আগলে ধরে একপাশে জড়সড় হয়ে শুয়ে আছে নুরা।
আব্রাহাম এতক্ষণ জেগেই ছিল, একটু আগেই ঘুমালো। ছোট্ট মেয়েটার নাজুক দেহখানা ব্যথায় জর্জরিত হয়ে আছে, চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে পানি, তবে কান্নার শব্দ নেই, নেই কোনো অভিযোগ। যন্ত্রণায় দম বয়ে যন্ত্রণায় দম বন্ধ হয়ে আসলেও শ্বাস ফুরোচ্ছে না। জীবন ওকে যা দিয়েছে তার চেয়ে বেশি কেড়ে নিয়েছে, আনন্দের চেয়ে কষ্ট বেশি সহ্য করেছে। চোখ তুলে আরশাদের দিকে তাকায়। লোকটা উপুর হয়ে শুয়ে আছে, মুখ ওর দিকেই ফিরিয়ে রাখা, গম্ভীর রাগী চোখ মুখ এখন শান্ত। লোকটা ভীষণ পাষাণ, ওকে অনেক কষ্ট দিয়েছে। একটুও দয়াময়া নেই লোকটার মধ্যে। চোখ বন্ধ করে নেয় নুরা, ডুবে যায় সেই সন্ধ্যায়। নুরার কাকি হাঁস মুরগি পালন করেন। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে হাঁসগুলো খাল থেকে উঠে আসছিল না বাড়িতে। কাকি হাঁসগুলোকে ধাওয়া দিয়ে বাড়িতে নিয়ে আসার জন্য নুরাকে খালে পাঠায়। বেশি দেরি হয়ে গেলে শেয়ালে ধরে ধরে খেয়ে ফেলে, নয়তো মেরে ফেলে। হাঁসগুলোকে ধাওয়া দিয়ে খাল থেকে তুলে দেয় নুরা। নিজে উঠতে যাবে তখন হুট করে ওর সামনে এসে দাঁড়ায় অনেক। ছেলেটাকে দেখেই চমকে ওঠে নুরা। দ্রুত পা চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করলেও আচমকা ওকে চেপে ধরে। সন্ধ্যা হয়ে যাওয়ায় আশেপাশে কেউ ছিল না তখন, আর খালে আশেপাশে বাড়ি ঘরও নেই। নুরা একটা চিৎকার দিতে পেরেছিল, তবে সেই চিৎকার কারোর কানে বোধহয় পৌঁছায়নি। মাগরিবের আজান হচ্ছিল চারিদিকে। 14 বছরের হ্যাংলা পাতলা নুরা 25 বছরের এক তাগড়া জোয়ান ছেলের সাথে পেরে ওঠে না। অনেক নামক নরপশুর লালসার শিকার হয়ে সেই সন্ধ্যায় নুরার কাকি বাড়ির সব কাজ শেষ করে ছেলেকে নিয়ে নুরাকে খুঁজতে বের হন। ওনার ভীষণ রাগ হচ্ছিল নুরার উপর। নুরার কাকা তখনও বাড়ি ফেরেননি। নুরা এমনিতে কোনোদিন সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকে না। আজকে হাঁসগুলো নিয়ে আসার জন্য গিয়ে কোথায় বসে আছে কে জানে। আশেপাশে প্রতিবেশীর বাড়িতে খোঁজ খবর নিয়ে খুঁজে না পেয়ে খালের পাড়ে এগিয়ে আসেন। গলা ছেড়ে দুই মা ছেলে নুরার নাম ধরে ডাকতে শুরু করে। ডাকাডাকির এক পর্যায়ে টর্চ লাইটের আলোই খালের আশেপাশে নজর বুলায়। খালের পাড়ে তৈরি হওয়ায় ছোট ছোট আগাছার ঝোপঝাড় নড়াচড়া করছে। কৌতূহল নিয়ে দুজন আগায় ঝোপের দিকে। শিয়াল বা কুকুরও তো হতে পারে, তবুও মনে সাহস জুগিয়ে আগায় দুজনে। কাছে এগিয়ে আসতেই তড়িৎ গতিতে উল্টে ঘুরে দাঁড়ায় নুরার 13 বছরের চাচাতো ভাই নূর নবী। নূরের গায়ে কাপড় নেই, ওড়না দিয়ে হাত মুখ বাঁধা, জামা দিয়ে পা বেঁধে রাখা হাতের সাথে উল্টো করে। উঠে দাঁড়ানোর কোনো উপায় নেই। নুরার কাকি নুরার অবস্থা দেখে শক্ট হয়ে দাঁড়িয়ে আছেন। নুরার সাথে কি হয়েছে বুঝতে একটুও বাকি নেই। নুরা সামনে ছটফট করছে আর গড়াগড়ি খাচ্ছে। গড়াগড়ি খাওয়ার কারণে আগাছাগুলো নড়ছিল এতক্ষণ। কাকি দ্রুত নুরার হাত পা খুলে কাপড় পরিয়ে দেন। ব্লিডিং হচ্ছে এখনো, শরীরের জায়গায় জায়গায় কামড়ের দাগ। নুরার কাকিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। নূর নবী তখনও উল্টো ফিরে দাঁড়িয়ে আছে। নুরাকে নিয়ে নুরের কাকা কাকি আর গ্রামের কয়েকজন প্রভাবশালী লোক অনেকদের বাড়ি আসে। বখাটে অনেক তখন বাড়িতেই ছিল। অনেক অস্বীকার করতে পারেনি কিছুই। নুরাকে খালের দিকে আগাতে দেখেই পিছু নিয়েছিল অনেক। নুরার উপর ওর নজর ছিল অনেক আগে থেকেই। গ্রামের অনেক মেয়েকে উত্ত্যক্ত করত অনেক, এটা গ্রামের অনেক মানুষই জানে। পরের দিন বড় করে সালিশি বসে। সেখানে ফয়সালা হয় নুরাকে 2 লক্ষ টাকার কাবিনে বিয়ে করবে অনেক। দুই পক্ষ মেনে নেয়, এছাড়া আর কোনো উপায়ও ছিল না। অনেক আয় রোজগার করতো না কিছু, বাপের টাকায় ঘুরে ফিরে বেড়াতো, নেশা পানি খেত, পড়াশোনাও করেনি। অনেকের বাবার একটা ছোটোখাটো চায়ের স্টল ছিল, সেখানেও সেরকম আয় হতো না। গ্রামের মানুষের নজর তখন তার খারাপ পরিবার। মানুষ কটু কথা হাসাহাসিতেই চলতে থাকতো রোজ। বিয়ের আগে রেপ হলেও বিয়ের পর হতো ম্যারিটাল রেপ। প্রায় প্রতি রাতে এই ব্যথায় জর্জরিত করে দিত অনেক। নুরা কাঁদলে গলা চেপে ধরতো, ভয় দেখাতো, গায়ে হাত তুলতো। ছোট মেয়েটা ভয়ে চুপচাপ সব সহ্য করে নিত, কাউকে কিছু বলার সাহস পেত না। 2 মাস পরেই বুঝতে পারে গর্ভে সন্তান চলে এসেছে। অনেক তখনও সেই আগের মতোই ছন্নছাড়া বাউন্ডুলে বেকার বখাটে। নুরার আলোতে ভরা জীবন অন্ধকার হয়ে এসেছিল অনেক। সেই অন্ধকার ওকে গ্রাস করে নিয়েছিল পুরোপুরি। বিয়ের পরেও অনেক আগের মতোই মেয়েদের উত্ত্যক্ত করত। গ্রামের মানুষ অনেককে গ্রাম থেকে বের করে দিতে চায়। গ্রামের মানুষ বের করে দেওয়ার আগেই অনেকের বাবা মা নুরা আর অনেককে নিয়ে পাড়ি জমায় ঢাকায়। বস্তির মতো একটা এলাকায় বাসা ভাড়ায় ওঠে 2টো রুম নিয়ে। অনেকের বাবা ফ্লাক্সে চা নিয়ে ফেরি করে বিক্রি করত। অনেককে জোর করে একটা রিক্সা ম্যানেজ করে দেন অনেকের বাবা।
অন্য একজনের মাধ্যমে। অনেক একদিন রিক্সা চালালে 3 দিন বসে থাকে, হাতে যেই টাকা থাকে সেগুলো দিয়ে বিড়ি সিগারেট গাঁজা খেয়ে শেষ করে, আবার একদিন 2 দিন চালায়। নুরা অনেককে কিছু বলার সাহস পেত না, নিজের কিছু প্রয়োজন হলে মুখ ফুটে বলতে পারতো না। অনেকের প্রতি ভালোবাসা বলতে ছিল না কিছুই ওর মনের মধ্যে, যা ছিল তা শুধুই ঘৃণা, রাগ, ক্ষোভ। এভাবেই দিন আগাতে থাকে। নুরা তখন 7 মাসের গর্ভবতী, বিকেলের রান্নার প্রস্তুতি নিচ্ছে। ওদের ঘরের দুয়ারে অনেক মানুষের ভিড় জমে যায়, কান্নার শব্দ ভেসে আসে ওর কানে। রান্নাঘর থেকে বেরিয়ে আসে থাকার ঘরের সামনে, নজরে আসে অনেকের রক্তাক্ত নির্জীব দেহ। নুরা স্থির হয়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকে অনেকের নির্জীব দেহের দিকে। সেদিন ওর কাকি এভাবে স্থির হয়ে দাঁড়িয়ে তাকিয়েছিল ওর দিকে। অনেকের সাথে কি হয়েছিল, ওকে কেন মেরেছে, কে মেরেছে, কখন জানতে চায়নি নুরা। অনেকের মৃত্যুতে আয়োজন আহাজারি করে ওর কান্নাও আসেনি। 7 মাস একসাথে থাকলেও মন দেওয়া নেওয়া হয়নি দুজনের। দৈহিক চাহিদায় অনেক ওর কাছে আসতো, প্রয়োজন শেষে আবার দূরে ঠেলে দিত। অনেককে ভালোবাসার মতো কিছুই করেনি অনেক ওর জন্য। অনেক কোনো ভালো স্মৃতি দেয়নি ওকে, সব সময় নিজের ভোগের বস্তু দেখেছে আর ব্যবহার করেছে। এমন মানুষের প্রতি কিভাবে ভালোবাসা জন্মাবে? অনেকের জন্য কান্না না আসলেও নিজের সন্তানের জন্য কান্না আসছিল। ও এতিম, আর ওর সন্তানও দুনিয়ায় আসার আগেই এতিম হয়ে গেল। এতিমদের এই সমাজে কোনো দাম নেই। এই সমাজে এতিম মানেই বোঝা। আশেপাশের অনেকেই বলাবলি করছে, এটা কেমন বউ, জামাই মইরা গেছে কিন্তু কাঁদে না কেন? কেউ তো আর জানে না ওর ছোট মনের ভেতর কত ক্ষত আর দুঃখ জমে আছে। সেই দুঃখ ভেদ করে অনেকের জন্য কান্না আসতে পারছে না ওর চোখে। অনেককে গ্রামে নিয়ে দাফন করা হয়েছে। অনেকের একটা ছোট বোন আছে, বিয়ে হয়েছে অনেক আগে, তার 2 সন্তান আছে। অনেককে আর কোনো ভাই বোন নেই। অনেকের শোক কাটিয়ে ওঠার আগেই অনেকের বাবা মা নুরাকে নিয়ে ঢাকায় ফিরে আসে। অনেকের বাবা মায়ের ঢাকায় থাকার আর কোনো দরকার নেই। বখাটে অনেক তো নেই মেয়েদের উত্ত্যক্ত করার জন্য। কয়েকজন কিছু টাকা পাবে তাদের কাছে, সেগুলো পরিশোধ করে গ্রামে ফিরে যাবে আবার। একা রুমে রাতে শুয়ে অনেকের কথা স্মরণ হতো নুরার। আশ্চর্য, যার মৃত্যুতে ওর কান্না আসেনি এখনও তার অনুপস্থিতিতে তার শূন্যতা অনুভব করছে। অনেক আর আসেনি ওই রুমে, ওকে ঘুম থেকে টেনে তুলে ব্যথায় জর্জরিত করেনি, গলা চেপে ধরেনি, গালাগালি করেনি, গায়ে হাত তোলেনি, ওকে যন্ত্রণা দেওয়ার জন্য আর ফিরে আসেনি। সবাইকে মুক্তি দিয়ে চলে গিয়েছে সারা জীবনের জন্য। অনেকের মৃত্যুর 1.5 মাস পেরিয়ে যায়। নুরা শুনেছিল অনেককে গণপটিনি দিয়ে মারা হয়েছে। রিক্সা চালাতে গিয়ে কোনো মেয়ের সাথে নাকি ঝামেলা করেছিল। অবশ্য এই ছেলের তো সুন্দরী মেয়ে দেখেই হুঁশ থাকে না। বেশ কিছু জানার আগ্রহ দেখা যায়নি নুরা। নামাজ পড়ে অনেকের জন্য দোয়া করত, যতই হোক স্বামী ছিল তো। দুপুরের রান্নার শেষে গোসল করে নামাজ আদায় করে খাবার খাই। বিছানায় শোয়ার পর অনুভব করে পেটের ভেতর বাচ্চা নড়াচড়া করছে না। স্মরণ হয় আজ সকাল থেকেই খুব একটা নড়াচড়া করেনি। ডেলিভারির সময়ও প্রায় হয়ে এসেছে। গ্রামে কাকার বাড়িতে চলে যেতে চেয়েছিল, তবে ওর শ্বশুর শাশুড়ি রাজি হয়নি। ওনারা গ্রামে ফিরে যেতে চাইলেও আর যায়নি, হয়তো আর যাবেও না। বিকেলে শাশুড়িকে জানায় বাচ্চা নড়াচড়া করছে না দুপুর থেকে। সে গুরুত্ব না দিয়ে বলেছিলেন, মধ্যে মধ্যে বাচ্চা চুপচাপ থাকে, সমস্যা নাই, পরে আবার নড়াচড়া করব। কিন্তু ওর বাচ্চা আর নড়াচড়া করেনি। রাতে পেইন শুরু হয়। পরের দিন সকালে হাসপাতালে যাওয়ার পর মৃত বাচ্চা ডেলিভারি হয়। মেয়ে হয়েছিল। নুরা নিজের সন্তান হারিয়ে সেদিন কেঁদেছিল ভীষণ। পরে আবার আস্তে আস্তে নিজেই নিজের মনকে বুঝিয়ে দিয়েছে এতিম হয়ে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। নানান চিন্তা মাথায় ঘুরঘুর করতো। কেমন যেন পাগলের মতো অবস্থা হয়ে গিয়েছিল। ওর শাশুড়ি ওকেই দোষ দিতেও বাচ্চা মারা যাওয়ার কারণ হিসেবে। নুরা নাকি ইচ্ছা করে মেরেছে ওর সন্তানকে, নিজের রাস্তা খালি করার জন্য, অন্য কাউকে বিয়ে করার জন্য যেন বাঁধা না থাকে সেই বাচ্চাকে মেরেছে। নুরার কাকা বাড়িতে ফিরে যেতে চাইলেও ওর কাকা কাকি আগ্রহ দেখায়নি। যেই বোঝা ঘাড় থেকে নেমে গিয়েছে সেই বোঝা আর ঘাড়ে তুলতে চায়নি। তারপর একদিন কিভাবে যেন আরশাদ চৌধুরী ওর খোঁজ পেয়ে গেল। তারপর টাকার বিনিময়ে চিরদিনের জন্য কিনে নিয়ে আসলো নিজের কাছে। আরশাদ চৌধুরী চাইলেন ধনী পরিবারের মেয়েকে বিয়ে করতে পারত, চাইলে অবিবাহিত সুন্দরী মেয়ে বিয়ে করতে পারত। আরশাদ চৌধুরী ভীষণ চালাক চতুর একজন মানুষ। সে জানে নুরাকে যেভাবে খুশি সেভাবেই নাচাতে পারবে। ওর টু শব্দের পরিবর্তে নুরা টু শব্দ করতে সাহস করবে না কোনো দিন। নুরা শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে আসে।
সারা অঙ্গে ব্যথায় অনুভব করছে, মনে হচ্ছে কেউ যেন খুব মেরেছে ওকে। বিষণ্ণ হয়ে উদাস মনে সোফায় গায়ে দিয়ে বসে পড়ে। অনেকের বাবা মা ওকে পছন্দ করে না, ভালোবাসে না জানতো, কিন্তু টাকার বিনিময়ে এভাবে বিক্রি করে দেবে কল্পনাও করেনি। বিছানায় শুয়ে থাকা আরশাদের দিকে তাকায় আবার। আরশাদের প্রথম বউ কোথায়? এত ছোট বাচ্চা রেখে কোথায় গেছে? মারা গেছে নাকি বাড়িতেই আছে? আরশাদের পরিবারের সবাই কোথায়? নানান প্রশ্ন মাথায় ঘুরঘুর করলেও উত্তর দেওয়ার মতো কেউ নেই। আরশাদকে স্বাভাবিক মানুষের মতো লাগেনি ওর কাছে, কেমন যেন সাইকো টাইপের। আরশাদের ঘুম ভাঙে অনেক দেরি করে, শোয়া থেকে উঠে বসে কিছু সময় চোখ বন্ধ করে বসে থাকে। চোখ মেলে বিছানায় তাকায়, নুরা বা আব্রাহাম কাউকেই দেখতে পায় না। পুরোপুরি রুমে নজর বুলায়, বেলগনির দরজা খোলা দেখতে পায়। নুরা দ্রুত পায়ে রুমে প্রবেশ। আমি যতক্ষণ রুমে থাকবো আমার সামনে থেকে নড়বে না, বেলকনি তো যেতে পারবে না, আমার অনুমতি ব্যতীত এই রুমের বাইরে পা রাখবে না। গম্ভীর স্বরে বলে কথাগুলো নুরা মাথা নাড়ায়। আর রাতে যা যা বলেছি মনে আছে? এবারেও মাথা নাড়ায় নুরা। আরশাদ রেগে বলে। মুখে বলতে কষ্ট হয়? নুরা কম্পিত স্বরে বলে। সব মনে আছে আর মনে থাকবে। সারাদিন পেরিয়ে রাত নেমে এসেছে আবার। নুরা নিজের ব্রেস্টের ব্যথা পাচ্ছে ভীষণ। ব্রেস্ট মিল্ক জমা হয়ে টনটন করছে এখন। ব্রেস্ট মিল্ক বাড়ার জন্য আরশাদ ওকে কি কি ওষুধ যেন খাইয়েছে, তারপর ভালো মন্দ অনেক খাবারও খাইয়েছে। আরশাদ রুমে এসে দেখে নুরা বসে আছে আব্রাহামের পাশে। ওর কড়া নিষেধাজ্ঞা আছে, ও রুমে না আসা পর্যন্ত নুরা শুতে পারবে না। ওর জন্য নুরাকে অপেক্ষা করতে হবে রোজ রাতে। খাবার খেয়েছে দুজনেই। ঘন্টাখানেক আগে আরশাদ রুম থেকে বেরিয়েছিল। আরশাদ ফ্রেশ হয়ে আসে, বিছানায় উঠে শুতে শুতে গম্ভীর স্বরে বলে। এদিকে আসো। নুরা ভয়ে ভয়ে কিছুটা এগিয়ে আসে। আরশাদ ওকে চিৎ করে শুয়ে নিজের ওপর উঠে যায়। বক্ষে মুখ গুজতেই নুরার মুখ দিয়ে আহ শব্দ বেরিয়ে আসে ব্যথায়। আরশাদ মুখ তুলে তাকায়, রাগী গলায় বলে। কোনো রকম শব্দ করতে নিষেধ করেছে না? নুরা ভয়ে ভয়ে কম্পিত স্বরে বলে। বুকে অনেক ব্যথা পাচ্ছি, ব্যথায় টনটন করছে। আরশাদ চোখ নামিয়ে বুকে নিজের নজর বুলায়। নুরা কিছু বুঝে ওঠার আগেই ডান হাত তুলে চাপ প্রয়োগ করে। প্রচণ্ড ব্যথায় আর্তনাদ বেরিয়ে আসে নুরার মুখ দিয়ে। আরশাদ রাগে চিবিয়ে চিবিয়ে বলে। এই মেয়ে, স্নান করতে নিষেধ করেছি আমি? নুরা কেঁদে ফেলে, জড়ানো গলায় বলে। আপনি এমন কেন করছেন? আমি ব্যথা পাচ্ছি, আজকে ছেড়ে দিন আমায়, আমি সহ্য করতে পারবো না আজ। সাইকো পাষাণ পুরুষ কানে তুলে না নুরার কথা। দিকে নিজের ডান হাতের দিকে তাকিয়ে দেখে ব্রেস্ট মিল্ক দিয়ে হাত ভিজে গেছে। পুনরায় হাত বাড়াতেই হাতটা চেপে ধরে নুরা, কেঁদে কেঁদে বলে। প্লিজ দয়া করুন আমায়। দয়া? দয়া করার জন্য তো আনিনি। আমি যেভাবে খুশি থাকবো, আনন্দ পাবো, আমার ভালো লাগবে, আমি তাই করব। জীবনের স্যাক্রিফাইস কম্প্রোমাইজ অনেক করেছে, কিন্তু তার বিনিময়ে তো কেউ আমার উপর দয়া করেনি। আমি কেন দয়া করব? হাল ছাড় বলছে, নয়তো ভালো হবে না তোমার জন্য। ভয়ে হাত ছেড়ে দেয় নুরা। ওর পুরো শরীর কাঁপতে শুরু করে। একদমই ন্যাকা কান্না কাঁদবে না। প্লিজ ছেড়ে দিন আজকে। সকালে নুরার ঘুম ভাঙে একটু দেরি করে। ঘুম থেকে উঠে দেখে আরশাদ নেই বিছানায়। আব্রাহাম গভীর ঘুম রয়েছে। বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। রাতে অনেক ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু আরশাদ ওর সাথে কিছুই করেনি। আর ওর কান্না দেখে ছেড়ে দিয়েছিল, পরে আর রাগারাগিও করেনি। আব্রাহাম রাতে অনেকক্ষণ জেগেছিল। ঘুম ঘুম চোখে আব্রাহামকে কোলে নিয়ে বসা ছিল নুরা। আর এই কারণে সকলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। বাথরুমের দরজার কাছে আসতেই বুঝতে পারে ভেতরে আরশাদ রয়েছে। ভেতর থেকে দরজা বন্ধ আর পানি পড়ার শব্দ পাওয়া যাচ্ছে। সরে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। উস্কো খুস্কো ডামের চুলগুলোর খোপা খুলে চুল আঁচড়ে নেয়। পেছন ফিরতেই দেখে আরশাদ কোমরে টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। আরশাদের গম্ভীর চোখ মুখ দেখেই নোরা শুকনো ঢোক গিলে নেয়। হৃদস্পন্দন বেড়ে গেছে, ভয়ে বুকের ভেতর ধুকপুক করছে। আরশাদকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে গলা শুকিয়ে যায় আরও। সামনে থেকে সরবে নাকি দাঁড়িয়ে থাকবে বুঝতে পারছে না। সরলে যদি রেগে যায়, আবার না সরলে যদি রেগে যায়, কোন দিকে যাবে নোরা? এমন অদ্ভুত একজন মানুষের সাথে এক ছাদের নিচে একসাথে কিভাবে বসবাস করবে নোরা? অনেক যতই খারাপ থাকুক, এই আরশাদ চৌধুরীর মতো ছিল না। সামনে থেকে সরবে নাকি এভাবেই মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে?
চিবিয়ে চিবিয়ে বলা কথাগুলো শুনে দ্রুত সরে দাঁড়ায় নূরা। আরশাদ ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। নূরা আর দেরি করল না, দ্রুত পায়ে বাথরুমে প্রবেশ করে। এই লোকের সামনে দাঁড়িয়ে থাকার চেয়ে বাথরুমে গিয়ে বসে থাকা ভালো। বেশ অনেকক্ষণ পর বাথরুম থেকে বেরিয়ে আসে নূরা। আরশাদ ফর্মাল ড্রেস পরে রেডি হয়ে বসে আছে বিছানায়। নূরা বের হতেই আগুন চোখে তাকায়। ওর চাহনি দেখেই নূরার আত্মা খাঁচা ছাড়ে। আরশাদ গম্ভীর অথচ রাগী স্বরে বলে, ফ্রেশ হতে কতক্ষণ লাগে? সারা জীবন বাথরুমে বসে থাকার প্ল্যান করেছিল নাকি? নূরা কিছুই বলে না। টেবিলের উপর খাবার রাখা আছে, খেয়ে নেবে। আমি এখন বের হব, ফিরবো দুপুরে। আব্রাহামকে দেখে রাখবে, ওকে কাতালে খবর আছে তোমার। নূরা চুপচাপ শোনার সব কথা। আব্রাহাম বসা থেকে উঠে দাঁড়ায়, ধূপধাপ পা ফেলে দরজার কাছে এগিয়ে যায়, আবার পেছন ফিরে তাকিয়ে বলে, মনের ভোলে রুমের বাইরে বের হলে পা কেটে ফেলবো আমি। বের হব না, থাক। আরশাদ বেরিয়ে চলে যায় দরজা ভেজিয়ে দিয়ে। নূরা ফোঁস করে স্বস্তির শ্বাস ছাড়ে। যাই হোক, দুপুর পর্যন্ত শান্তিতে থাকতে পারবে আজকে। খাবার খেতে বসে আরশাদের কথা স্মরণ করে। লোকটা খেয়েছে, খায়নি বোধহয়। গতকাল রুমে বসে ওর সাথেই খেয়েছিল 3 বার। আজকে বোধহয় নিচে গিয়ে খাবে। নূরা বেশি কিছু ভাবলো না। খিদে পেয়েছে তাই খাওয়া শুরু করে। খাবারের স্বাদ অনেক ভালো, আর এই সব খাবার আগে কোনোদিন খায়নি নূরা। এমন দামি দামি খাবার খাওয়ার মতো ভাগ্য ওর ছিল না কি কোনোদিন। কাকির সংসারে কাকি যা দিত তাই খেত, শাশুড়ির সংসারেও শাশুড়ি যা খেতে দিত, এই বাড়িতেও যা দেয় তাই খায়। কিন্তু ওর খাওয়া শেষ হওয়া আর আব্রাহাম ঘুম থেকে উঠে যায়। নূরা দ্রুত হাত ধুয়ে পানি খেয়ে বিছানায় উঠে বসে। আব্রাহামের গায়ের ওপর থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে নেয়, কাপড় চোপড় পরিবর্তন নেয়। বাচ্চার যত্ন কিভাবে করতে হয় নূরার জানা নেই। যেভাবে নিজে পারছে সেভাবেই করছে। বিয়ের রাত থেকে দুপুরে ফেরার কথা থাকলেও আব্রাহাম ফেরে সন্ধ্যার পর। ক্লান্ত শরীরে রুমে প্রবেশ করতেই দেখে নূরা আব্রাহামকে কোলে নিয়ে বসে আছে বিছানায়। নূরা একবার চোখ তুলে তাকিয়ে সাথে সাথেই চোখ নামিয়ে নেয় আবার। আরশাদকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। সারাদিন কি খায়নি নাকি? আরশাদ দুজনের দিকে তাকিয়ে থাকে কিছু সময়, মুখে কিছু না বলে। হাতের ঘড়ি খুলে গায়ের শার্ট খুলে ফেলে, পকেট থেকে ফোন আর ওয়ালেট বের করে টাওয়ালটা হাতে নিয়ে ধূপধাপ পা ফেলে বাথরুমে প্রবেশ করে। এখান থেকে এখানে একটু আস্তে ধীরেও তো যাওয়া যায়। বেশ সময় নিয়ে গোসল করে বাথরুম থেকে বের হয় আরশাদ। ক্লান্ত চোখ মুখ এখন একটু সতেজ লাগছে। ট্রাউজার পরে বিছানার কাছে এগিয়ে আসে। নূরার সামনে বসতেই নূরার শ্বাস প্রশ্বাস বন্ধ করে নেয়। শ্বাস নেওয়ার শব্দ শুনে যদি রেগে যায়। নিজের বলিষ্ঠ হাত দুটো বাড়িয়ে নূরার কোল থেকে আব্রাহামকে নিজের কোলে তুলে নেয় আরশাদ। নূরা ভয়ে ভয়ে একটু পিছিয়ে যায়। আরশাদ চোখ তুলে তাকাতেই স্থির হয়ে বসে রইল আবার। আরশাদ ছেলের গায়ে জামা তুলে ভালোভাবে খেয়াল করে নূরার দিকে তাকিয়ে বরাবরের মতো গম্ভীর স্বরে, ওর গায়ে বেবি অয়েল দিয়ে দাওনি? উপরে গোসল করানোর পরে দিয়েছিলাম। তারপর আর দাওনি না। কেন? জোরে কথা শুনে চমকে ওঠে নূরা। ভয়ে ভয়ে আরশাদের মুখের দিকে তাকিয়ে সাথে সাথেই মাথা নত করে নেয় আবার। কম্পিত স্বরে বলে, দুপুরে দিয়েছিলাম, এই জন্যই আর দেই নাই। এই ভাষায় আমার সামনে কথা বলতে নিষেধ করেছিলাম আমি। ভুল হয়ে গেছে, আর বলবো না। এক ভুল কতবার হয়? আর হবে না। অয়েল ম্যাসাজ করনি কেন? ত্বক কেমন খসখস হয়ে গেছে, চোখে দেখোনি? কীভাবে বাচ্চার যত্ন নিতে হয় জানো না? না। এর আগে কোনো বাচ্চার যত্ন নাওনি? না। কাউকে নিতেও দেখোনি? না। ওর পুরো শরীর অয়েল ম্যাসাজ করা এখনই। বিছানায় শুইয়ে দেয় আব্রাহামকে। নূরা বেবি ওয়ালের বোতল নিয়ে আসে। আব্রাহামের গায়ে পোশাক খুলে অয়েল ম্যাসাজ করতে শুরু করে। এটা কিভাবে করছো? কিভাবে করব? কিচ্ছু পারো না দেখছি। নূরা চুপ হয়ে থাকে। আরশাদ দেখিয়ে দেয় কিভাবে অয়েল ম্যাসাজ করতে হবে। ডক্টরের কাছ থেকে বেবিকে অয়েল ম্যাসাজ কিভাবে করতে হবে তা শিখিয়েছিল আরশাদ। তোমার তো কেউ নেই তাই না? নূরা মুখ তুলে তাকায়। পুনরায় অয়েল ম্যাসাজ করতে করতে বলে, কাকা কাকি আর 2 কাকা তো ভাই বোন আছে। ঘরে আগুন লেগে মারা গিয়েছিল। তখন তুমি কতটুক ছিলে? 3-4 বছরে মনে হয়। তুমি বাঁচলে কিভাবে? নূরা মুখ তুলে তাকায় আবার। তখন আমাদের ছনের ঘর আছিল, উপরের চাল আছিল টিনের আর বেড়া ছিল ছনের। ওই দিন রাতে আমি দাদির পাশে ছিলাম।
আব্বা আম্মা ঘরে ঘুমিয়েছিল। রাত কেমনে জানি আগুন লেগে যায়। আব্বা আম্মা বের হতে পারে নাই, আর আগুনে পুইরা মরে গেছে। আবার আরশাদ আর কোনো প্রশ্ন না করে চুপচাপ থাকে কিছুক্ষণ, তারপর বলে, তুমি প্রেম করে বিয়ে করেছিলে তাই না? চমকিত নয়নে তাকায় নুরা। কথা বলছো না কেন? এই কথা আপনারা কে বলছে? আমার সামনে শুদ্ধ ভাষায় কথা বলতে বলেছে। এসব আঞ্চলিক ভাষায় কথা বলবে না আমার সামনে। প্রেম করে বিয়ে করেছি কে বলেছে আপনাকে? অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। না। লাভ ম্যারেজ? না। অ্যারেঞ্জ ম্যারেজ না, আবার লাভ ম্যারেজও না, তাহলে বিয়ে হয়েছিল কিভাবে? নুরা চুপ হয়ে থাকে। ও মোটেও এইসব কথা মুখ দিয়ে বের করতে চায় না। তেলের বোতল রেখে আব্রাহামকে পাতলা গেঞ্জি পরিয়ে দেয়, নরম কাপড়ে আচ্ছাদিত করে কোলে তুলে নেয়। আমি কিছু জিজ্ঞেস করেছি, উত্তর দাও। আপনি পুরনো কথা কেন শুনতে চাইছেন? বলো তুমি। নুরা বুঝতে পারছে না বলে আর উপায় নেই, বলতেই হবে। মাথা নত করে আব্রাহামের মুখের দিকে তাকিয়ে বলতে শুরু করে সেদিন সন্ধ্যা থেকে পরের দিনে বিয়ে হওয়া পর্যন্ত সকল ঘটনা। নুরার কথা শেষ হতেই আরশাদ চোখ বন্ধ করে নেয়, লম্বা শ্বাস টেনে নিয়ে ফোঁস করে ছাড়ে। বুকের ভেতর কিছু একটা হচ্ছে। কিছু সময় পর চোখ মেলে তাকায়। নুরা এখনো আব্রাহামের মুখের দিকে তাকিয়ে আছে। ওর চোখ দুটো থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে আব্রাহামের গায়ের ওপর। আরশাদ পুনরায় গভীর স্বরে বলে, বিয়ের পর থেকে শেষ পর্যন্ত বলো, কোনো কিছু যেন বাদ না পড়ে। নুরা নিচের দিকে দৃষ্টি রেখেই শুরু থেকে শেষ পর্যন্ত খুলে বলে সব। ওর হেঁচকি উঠে গেছে। আরশাদ হাত বাড়িয়ে ছেলেকে কোলে তুলে নেয়, ক্ষুব্ধ স্বরে বলে, এই দুজন আমাকে মিথ্যে বলেছে তাহলে? নুরা চোখের পানি মুছে মুখ তুলে তাকায়। আরশাদের কথাগুলো বুঝতে পারেনি বোধহয়। কে মিথ্যে বলছে এটা জিজ্ঞাসা করার সাহস হচ্ছে না ওর। আরশাদ আবার বলে, তুমি মিথ্যে বলেছো না তো আমাকে? নুরা দ্রুত দুদিকে মাথা নাড়ায়। আমি কিন্তু মিথ্যে একদম সহ্য করতে পারি না। খোঁজ নিয়ে যদি জানতে পারে তুমি আমাকে মিথ্যে বলেছ, তাহলে তোমার কি অবস্থা করবো কল্পনা করতে পারবে না। আমি মিথ্যে বলিনি আপনাকে। এত কিছু হওয়ার পরেও তুমি কেন তোমার কাকার বাড়িতে ফিরে যাওনি? ফিরে যেতে চেয়েছিলাম, কিন্তু কাকা কাকি নিতে চায়নি। ঘাট থেকে নেমে যাওয়া বোঝা আর ঘাড়ে তুলতে চায়নি। আমাকে অনেকের বাবা মায়ের সাথে মানিয়ে নিয়ে থাকতে বলেছিল। যাও মুখ ধুয়ে আসো। নুরা বিছানা থেকে নেমে বাথরুমে প্রবেশ করে। বাথরুমে প্রবেশ করেই শব্দ করে কেঁদে ওঠে, দ্রুত নিজের মুখ নিজেই চেপে ধরে কান্নার শব্দ বন্ধ করার জন্য। রুমে বসে থাকা আরশাদ নুরার কান্না স্পষ্ট শুনতে পেয়েছে। এতক্ষণ ওর সামনে বসে থাকায় কাঁদতে পারছিল না। বসা থেকে উঠে ছেলেকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। নুরা বাথরুম থেকে বেরিয়ে হাত মুখ মুছে নেয়। আরশাদ রুমে নেই এখন। বাথরুম থেকে বের হতে কি বেশি দেরি করে ফেলেছে? আরশাদ কি রাগারাগি করবে ওর ওপর? মনে মনে ভয় পাচ্ছে নুরা। বিছানার দিকে এগোতেই গলা খাকারি দিয়ে রুমে প্রবেশ করে একজন মেড। কাচের ছোট্ট গোল টেবিলের ওপর ট্রে রেখে রুম থেকে বেরিয়ে যায়, খালি জগ দুটো হাতে নিয়ে। আরশাদ রুমে প্রবেশ করে। ওকে দেখে একপাশে জড়সড় হয়ে দাঁড়ায় নুরা। আব্রাহাম ঘুমিয়ে গেছে। বিছানায় শুইয়ে দিয়ে ঢোক দেয় আরশাদ। সোজা হয়ে দাঁড়িয়ে নুরার দিকে তাকাতেই নুরা মাথা নিচু করে দেয়। খেতে পেয়েছে আমার। নুরা চোখ তুলে একবার তাকিয়ে টেবিলের কাছে এগিয়ে আসে। দুটো প্লেট সাজিয়ে রাখা খাবার বেড়ে নেয়। মেড নক করে অনুমতি নিয়ে রুমে প্রবেশ করে। পানির জগ দুটো রেখে চলে যাওয়ার সাথে সাথেই আরশাদ চেয়ার টেনে বসে খাবার খাওয়ার জন্য। কাজের চাপে দুপুরে খাওয়ার সময় পায়নি, আর ওর খেতেও ইচ্ছে হয়নি। খেতে বসছো না কেন? দ্রুত চেয়ারে বসে পড়ে নুরা। প্লেটের দিকে দৃষ্টি রেখে খাওয়া শুরু করে। খাওয়ার ফাঁকে ফাঁকে আরশাদ কিছু লাগবে কিনা জিজ্ঞেস করে তুলে দেয় প্লেটে। খাওয়ার শেষে আরশাদ রুম থেকে বেরিয়ে যায়। নুরা প্লেট বাটিগুলি গুছিয়ে রাখে, বিছানায় এসে বসে। এখন ওর শুয়ে ঘুমাতে ইচ্ছে করছে। দুর্বল শরীর থাকায় অলসতা ভর করেছে খাওয়ার সাথে সাথেই। 10টার পর রুমে ফিরে আসে আরশাদ। বিছানার দিকে তাকিয়ে দেখে নুরা ঘুমিয়ে দুলছে রীতিমতো। চোখ দুটো অনেক কষ্টে মেলে রেখেছে। দরজা লাগিয়ে ফ্রেশ হয়ে এসে পানি খায়। রুমে মেইন লাইট অফ করে ডিম লাইট অন করে তারপর বিছানায় উঠে বসে। আরশাদকে রুমে ফিরে আসতে দেখেই নুরার ঘুমটুম সব পালিয়ে গেছে। আমার দিকে ঘুরে বসো। আরশাদ রাশভারী গম্ভীর স্বর শুনে নুরার ভেতর পর্যন্ত কেঁপে ওঠে। এতটা গম্ভীর হয়ে কেউ কিভাবে কথা বলতে পারে? নুরা ঘুরে বসে। আরশাদ আব্রাহামের দিকে দেখিয়ে বলল। নুরা মুখ তুলে তাকায়। এমন অদ্ভুত প্রশ্নগুলো কেন করছো ওকে? ওর নাম কি?
আব্রাহাম চৌধুরী। ওর বাবার নাম? নূরা এবার আর কিছুই বলতে পারল না। আব্রাহামের মায়ের নাম তো ওর জানা নেই। ও তো শুধু আব্রাহাম আর আরশাদের নামই শুনেছে, তাছাড়া আর কারোর নাম জানে না এই বাড়ির। আরশাদের বাবার নামটাও ভুলে গেছে। কিছু জিজ্ঞেস করেছি আমি। নূরা চুপ হয়ে থাকে। আরশাদের মেজাজ আরো গরম হতে শুরু করে। চিবিয়ে চিবিয়ে আব্রাহাম কি হয় তোমার? নূরা ভয় পেলেও চুপ হয়ে আছে। কি বলবে মাথায় আসছে না কিছু। ভয়ে বোধহয় বুদ্ধি লোপ পেয়েছে। আমি কি হই তোমার? স্বামী। তাহলে আমার ছেলে কি হবে তোমার? ছেলে। ও কার্পেট থেকে হয়েছে? নূরা আবার চুপ হয়ে থাকে। আরশাদ মেজাজ হারিয়ে নূরার চোয়াল চেপে ধরে নিজের মুখের দিকে তুলে বলে, আব্রাহাম আমার আর তোমার ছেলে। ওর বাবা আমি আর মা তুমি। ও তোমার পেট থেকে হয়েছে। কার পেট থেকে হয়েছে? নূরা ভয়ে ভয়ে কম্পিত স্বরে বলে, আমার। ওর মাকে? আমি। ওর বাবা মাকে? আমি আর আপনি। হ্যাঁ, সারা জীবন মনে থাকা যেন এই কথাগুলো। আমরা আসল সত্যি জানলে পুরো দুনিয়া জানবে ও তোমার পেট থেকে হয়েছে। ওর আসল বাবা মা আমরা। বুঝতে পেরেছ? হ্যাঁ। আরশাদ নূরার চোয়াল ছেড়ে দেয়, এক টানে শুইয়ে দেয় বিছানায়। মুহূর্তেই নিজে উঠে যায় নূরার উপরে। ঘাড়ে মুখ গুজতেই বুঝতে পারে নূরা নাক টানছে। বিরক্তিতে মুখ তুলে তাকিয়ে রাগী স্বরে বলে, কি হয়েছে? ছেড়ে দিন আমায়। গতকাল কি বলেছিল মনে নেই? বুকে ব্যথা পাচ্ছি। কথা বলতে বলতে কেঁদে ফেলে নূরা। নূরার কান্না দেখে ওর বুকের ওপর থেকে নেমে আসে আরশাদ। বিরক্তি নিয়ে বলে, ফ্যাচ ফ্যাচ করে কাঁদা বন্ধ করো, নয়তো মুখের ভেতর কাপড় গুছে দেবো। নূরা আব্রাহামের দিকে ফিরে শোয়। কান্না গিলে নেয় দ্রুত। চোখ দিয়ে গল গল করে পানি বের ঝরলেও মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না আর। একটু পর পর শুধু শরীর ঝাঁকি দিচ্ছে। আরশাদ রাগী স্বরে বলে, আমি ওদিকে ফিরতে বলেছি? নূরা দ্রুত চিত হয়ে শুয়ে আবার। জড়িয়ে ধরো। নূরা আগের মতোই শুয়ে থাকে। আরশাদ আগের চেয়েও বেশি রেগে চিবিয়ে চিবিয়ে বলে, কি বলেছি কানে যাচ্ছে না? স্পেশালভাবে শোনাতে হবে? এক কথা কতবার বলতে হয়? নূরা আরশাদের শরীর ঘেঁষে এসে কাত হয়ে জড়িয়ে ধরে। আরশাদ নিজেও কাত হয়ে 4 হাত পা দিয়ে পেঁচিয়ে ধরে নূরাকে। নূরা হ্যাংলা পাতলা দেহখানা আরশাদের বলিষ্ঠ দেহের অর্ধেক। কথায় কথায় কান্না করা মানুষ আমার একদম পছন্দ নয়। আমার সামনে কেঁদে কেঁদে আমার মেজাজ গরম করবে না একদম। নূরা কিছু বলে না। ওর ইচ্ছে করছে আরশাদকে নিজের কাছ থেকে ঠেলে সরিয়ে দিতে। অস্বস্তি হচ্ছে, হাঁসফাঁস লাগছে, দম বন্ধ হয়ে আসছে। এই বাহু বন্ধন থেকে মুক্ত হতে পারলেই ভালো লাগতো। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নূরা ঘুমিয়ে যায় আরশাদের বুকের মুখ গুজে। আরশাদ বাহু বন্ধনে জড়সড় হয়ে ওর বুকের সাথে মিশে আছে নূরা। আরশাদের চোখে ঘুম নেই আজ। অবশ্য অনেকগুলো দিন ধরেই ওর চোখে ঘুম নেই সেভাবে। গত রাতে ঘুমটা একটু ভালো হয়েছিল। আরশাদ প্রথম বিয়ে করেছিল 25 বছর বয়সে। পড়াশোনা শেষ করেই বিয়েটা করেছিল বাবা মায়ের পছন্দে। মেয়েটা ছিল ভীষণ সুন্দরী, দেখলেই চোখ জুড়িয়ে যেত। বউকে অনেক ভালোবাসতো আরশাদ, নিজের সবটা দিয়ে ভালোবেসেছিল, অন্ধের মতো বিশ্বাস করত। বিয়ের 3 বছর পেরিয়ে যাওয়ার পরেও বাচ্চা হচ্ছিল না। 3 বছর পর থেকেই বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি শুরু করে দুজন। প্রথম প্রথম দুজনে একজনেরও কোনো রকম সমস্যা ধরা পড়তো না। এভাবে আরও 2 বছর পেরিয়ে যায়। বাড়ির সবাই বাচ্চার জন্য পাগল হয়ে গেছিল, সাথে আরশাদ নিজেও। আবার পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যায় আরশাদ কোনোদিন বাবা হতে পারবে না। সমস্যা ওর নিজের, ওর বইয়ের কোনো সমস্যা নেই। আরও কয়েকটা হসপিটালে গেলে একই কথা বলে। আরশাদ পুরোপুরি ভেঙে পড়ে। খাওয়া দাওয়া ঘুম সব বাদ। বাড়ির সবাই ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতো, ওকে বোঝাতো, কিন্তু ওর বউ, সে কখনো তাকে সান্ত্বনা দিত না, ওকে বোঝানোর চেষ্টা করতো না। আরশাদ ভেঙে পড়লেও ওর বউ ছিল স্বাভাবিক, যেন কিছুই হয়নি। এভাবে আরও অনেকগুলো দিন পেরিয়ে যায়। আরশাদ তখন পুরোপুরি ভঙ্গুর, ডিপ্রেশন, হতাশায় ডুবে গেছে। বাবা হতে না পারাটা ওর কাছে সবচেয়ে বড় হার। এই জীবন যেন পুরোটাই বৃথা। একদিন দুপুরবেলা আরশাদ শুয়েছিল বিছানায়। ওর বউ শাইলা গোসল করার জন্য বাথরুমে প্রবেশ করে। একটু পরেই ফোন কেঁপে ওঠে। সাইলেন্ট করা রয়েছে ফোনটা। ফোন হাতে নিয়ে দেখে নাম্বার সেভ করা নেই। শাইলার ফোন দেখে আর রিসিভ করে না আরশাদ। পরপর 2 বার রিং বেজে কেটে যায়। আবার কল আসতেই রিসিভ করে কানে ধরে। কিছু বলার আগেই অপর পাশ থেকে ভেসে আসে পুরুষেরই গলার স্বর। কথা বলতে গিয়েও থেমে যায় আরশাদ। অপর পাশ থেকে কিছুক্ষণ বকবক করে সারা শব্দ না পেয়ে কল কেটে দেয়। আরশাদ ফোন লক খুলে হোয়াটসঅ্যাপে প্রবেশ করে। বিয়ের এতগুলো বছর সেদিন প্রথম বইয়ের ফোন ঘাটাঘাটি করে আরশাদ। আর যা জানতে পারে তাতে ওর পুরো 2
দুনিয়া ওলটপালট হয়ে যায়। নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিল না। রীতিমতো ওর শরীরে কম্পন সৃষ্টি হয়ে যায়। ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তখন। যাকে এত ভালোবাসলো, যার জন্য এত কিছু করলো, শেষ পর্যন্ত সে ওকে এভাবে ঠকালো, ওর সাথে এত বড় প্রতারণা করলো। দিনের পর দিন ওর বিশ্বাসের সুযোগ নিয়ে ওকে ঠকিয়ে গেল, আর ও বুঝতেও পারেনি ভালোবেসে কতটা অন্ধ হলে এভাবে চোখ বন্ধ করে কেউ বিশ্বাস করে। শায়লার আচরণে সন্দেহ করার মতো অনেক কিছু ছিল, তবে ভালোবাসায় অন্ধ হয়ে থাকার কারণে সেসব চোখে পড়েনি আগে। শায়লার বাথরুম থেকে বেরিয়ে দেখে আরশাদ ওর ফোনে হাত নিয়ে বিছানায় বসে আছে চুপচাপ। রাগে চোখ মুখ ভয়ঙ্কর দেখাচ্ছে। শায়লা ভয় পেয়ে যায় ওর চোখ মুখ দেখে। এর আগে কোনোদিন আরশাদকে এমন রূপে দেখেনি। আরশাদ ভীষণ রাগী মানুষ, শায়লা জানে, তবে ওর সাথে কোনোদিন উঁচু গলায় কথা বলেনি এখনো পর্যন্ত। শায়লাকে দেখে ফোন হাতে নিয়েই বিছানা থেকে নেমে দাঁড়ায় আরশাদ। চুপচাপ দাঁড়ায় সামনে, ফোন শায়লার মুখের দিকে ধরে গম্ভীর স্বরে বলে, এগুলো কি? শায়লা চুপ করে থাকে। ওর গলা শুকিয়ে গেছে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আরশাদ খপ করে শায়লার গলা চেপে ধরে বাম হাতে। শায়লার মনে হচ্ছে গলার হাড়গুলো বোধহয় এমনই মটমট করে ভেঙে যাবে। গলা চেপে ধরে রেখেই দেওয়ালের সাথে ঠাস করে চেপে ধরে। মাথায় আঘাত পেয়ে চিৎকার করে ওঠে শায়লা। আরশাদের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে দ্রুত। আরশাদ ক্ষুব্ধ হয়ে বলে, কেন করলি আমার সাথে এরকম? তোর জন্য কি করিনি আমি? কোন জিনিসটা দেয়নি তোকে? তোকে কম ভালোবেসেছিলাম? বল, কেন করলি আমার সাথে এরকম? শায়লা কিছু না বললে আরশাদ ভাইয়ের হাত সরানোর চেষ্টায় ব্যস্ত। ভালো যদি নাই বাসিস তাহলে বিয়ে করেছিস কেন? বল, কেন বিয়ে করেছিস? কেন অভিনয় করলি আমার সাথে? বিয়ের আগে যখন বারবার জিজ্ঞেস করলাম তখন মিথ্যে কেন বলেছিলি? মুখ খোল, নয়তো তোকে জান মেরে ফেলবো আজ। আরশাদের চিৎকার বাড়ির সবাই উপস্থিত হয়ে গেছে ওর রুমে। যেভাবে শায়লার গলা চেপে ধরে আছে, এভাবে আরেকটু সময় থাকলে শায়লা মারা যাবে। যাকে পাগলের মতো ভালোবাসে তাকে এভাবে মারার কারণ কেউ বুঝতে পারছে না। সন্ধ্যার পর বাড়িতে প্রবেশ করে আরশাদ। দুপুরের আগে হিতাহিত জ্ঞান হারিয়ে শায়লাকে মেরে ধরে ফেলে রেখে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল নিজের আগের সব রিপোর্টগুলো নিয়ে। শায়লাকে কেন মেরেছে, শায়লা কি করেছে, কাউকে কিছুই বলেনি। কারোর কোনো প্রশ্নের উত্তরও দেয়নি। ওর মন এমন খ্যাপা রাগ দেখে কেউ বেশি কিছু জিজ্ঞাসা করার সাহসও করেনি। হসপিটাল গিয়ে আগে ডক্টর দেখিয়েছে। নতুন রিপোর্ট দেখে ডক্টর জানিয়েছে আরশাদের কোনো সমস্যা নেই, ও বাবা হতে পারবে। আগের সব রিপোর্ট ফেক। হসপিটাল থেকে বেরিয়ে গিয়েছিল থানায়। যতজন ডক্টরের আগে ওকে মিথ্যে বলেছিল আর ফেক রিপোর্ট বানিয়েছিল, প্রমাণ দেখিয়ে সকলের নামে মামলা করেছে। শায়লার নামেও মামলা করেছে। এইসব কিছু করতে করতেই সন্ধে হয়ে গেছে। বাড়িতে ফিরে দেখে শায়লার বাবা মা ভাই চলে এসেছে ওদের বাড়িতে। সবাই ওর সাথে কথা বলার জন্য উদ্যত হলেও আরশাদ কারোর কোনো কথা না শুনে সোজা নিজের রুমে চলে আসে। শায়লা শুয়েছিল বিছানায়। আরশাদের শক্ত হাত পায়ের মার খেয়ে অবস্থা খারাপ। আরশাদ শায়লার দিকে তাকিয়ে রেগে ফোঁসফোঁস করতে শুরু করে। হাতের রিপোর্টগুলো বিছানার উপর রেখে শায়লার চুলের মুঠি ধরে বিছানা থেকে টানে নামাতে নামাতে বলে, তুই আমার পেছনে শুয়ে আছিস কেন? বের হব রুম থেকে, আর এই বাড়ি থেকে। তোর এই নোংরার কিরকিটি মার্কা চেহারা দেখাবি না আমাকে। আরশাদ ব্যথা পাচ্ছে চুল। শায়লার আর্তনাদ কান্না আরশাদের কানে পৌঁছায় না। রাগে যেন বধির হয়ে গেছে। থানা থেকে কিভাবে বাড়ি ফিরেছে ও নিজেও জানে না। বল, তুই আমার সঙ্গে কেন নাটক করলি এত? শায়লা ওর প্রশ্নের উত্তর দিচ্ছে না দেখে আবার গলা চেপে ধরে শক্ত করে। দম বন্ধ বন্ধ হয়ে যাবে তখন ছেড়ে দেয়। শায়লা দেওয়ালের সাথে ঘেঁষে বসে পড়ে গলা ধরে। আরশাদ শায়লার সামনে বসে দুই পায়ের উপর ভর করে। শায়লার মুখ দুই হাতে আগলে ধরে পাগলের মতো, তুই কেন আমার সাথে এমন করলি? তোর কি ক্ষতি করেছিলাম আমি? তোকে কখনো কষ্ট দিয়েছি আমি? তোর কোনো চাওয়া পূর্ণ রেখেছে? তোকে অযত্ন রেখেছে? কোন জিনিসের অভাব হয়েছে বল? নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম তোকে, আর তুই তার এই প্রতিদান দিলি? শায়লা চুপ করে থাকে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে শায়লার গালে ঠাটিয়ে চর বসিয়ে দেয় আরশাদ। আবার চর খেয়েই শায়লার নাক আর ঠোঁটের কোণ দিয়ে রক্ত বেরিয়ে আসে। শায়লা চুলের মুঠি ধরে আরও কয়েকটা চর লাগায় ঠাস ঠাস করে। গলা চেপে ধরে আবার। দেওয়ালের সাথে আবারও বাড়ি লাগে মাথায়। যার গায়ে ফুলের টোকাও লাগতে দেয়নি কখনো, আজ দুপুর থেকে নিজ হাতে তার গায়ে
তার গায়ে মেরেছে, লাথি দিচ্ছে। আরশাদ যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। প্রাণপ্রিয় স্ত্রীর কাছ থেকে এত বড় আঘাত পেয়ে কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। আরশাদের গর্জন আর শায়লার কান্না শুনে বাড়ির সবাই আবারও উপরে উঠে এসেছে। আরশাদের ছোট ভাই এরশাদ এগিয়ে এসে আরশাদকে সরানোর চেষ্টা করে। আরশাদ ওকে এক ঝটকায় ফেলে দেয় নিচে। বাড়ির সবাই এগিয়ে এসে আরশাদকে টেনে সরিয়ে নেয়। আরশাদ সকলের কাছ থেকে নিজেকে ছাড়ানোর জন্য ধস্তাধস্তি করতে গর্জন করে বলে, ছাড়ো আমাকে, ওকে আজকে আমি খুনই করে ফেলবো। আরশাদের বাবা ছেলেকে শান্ত করার চেষ্টা করে বলেন, কি হয়েছে? তুমি এমন করেছো কেন? শায়লা কি করেছে? এই মহিলা এতদিন ধরে আমাকে ঠকাচ্ছে। ওর উপরে এক আর ভেতরে আরেক। অন্য ছেলেকে ভালোবেসে বিয়ের আগে থেকে এখনো সেই ছেলের সাথে পরে কে কন্টিনিউ রেখেছে। আমার কোনো সমস্যা নেই। এই নষ্ট মহিলা ডাক্তারদের আগে টাকা খেয়ে রাখতো, সে জন্য ডাক্তাররা ফেক রিপোর্ট বানাতো আর মিথ্যে বলতো। এই জন্য সবসময় ওর পরিচিত ডাক্তারদের কাছে যেতে চাইতো। পাগলের মতো কি বলছো এইসব? আমি পাগলি হয়ে গেছি এখন। ওকে খুন করবো আমি, তবেই শান্তি পাবো। কোনো কিছু ভুল বোঝাবুঝি হয়েছে? মাথা ঠান্ডা করো আগে। আরশাদ সকলের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। পকেট থেকে শায়লার ফোন বের করে একের পর এক পিক বের করে সকলকে দেখাতে শুরু করে। চ্যাট বক্সে থাকা সুশীল অশ্লীল চ্যাট বের করে দেখায় সকলকে। ভয়েস রেকর্ডারগুলোও শোনায়। ঘৃণায় সকলের চোখ মুখ পরিবর্তন হয়ে যায়। শায়লার বাবা মা ভাই মাথা নিচু করে নিয়েছে। আরশাদ রাগে ফেটে পড়েছে। রাগের কারণে থরথর করে কাঁপছে ওর শরীর পুরো। পুনরায় শায়লার সামনে বসে বলে, কথা বলছিস না কেন? বল, কেন আমার সাথে এত বড় নাটক করলে? কেন আমার বিশ্বাস নিয়ে খেললি? আমাকে কেন ঠকালি? মুখ খোল, নয়তো তোর জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো আমি। শায়লা কান্না করতে করতে নিচের দিকে তাকিয়ে বলতে শুরু করে, আমি বিয়ের আগে থেকে নিশানকে ভালোবাসি। আমাদের বিয়ের 1 মাস আগে ওর সাথে ব্রেকআপ হয়ে যায়, তাই জেদের বশে আমি বিয়েতে আর অমত করিনি। সব কিছু ঠিকঠাকই চলছিল। আমাদের বিয়ে 2 বছর পর নিশানের সাথে যোগাযোগ হয় আবার। নিশান নিজে থেকে যোগাযোগ করেছিল, ও আমার লাইফে ফিরতে চাইছিল আবার। আমিও কেন যেন না করতে পারিনি। ফোনেই কথা হতো আমাদের। এর মধ্যে তুমি বাচ্চার জন্য পাগল হয়ে ওঠো। 3 বছর পরেও যখন বাচ্চা হচ্ছিল না, তখন ডক্টর দেখাতে শুরু করো। তখন আমি লুকিয়ে লুকিয়ে মেডিসিন নিতাম যেন বাচ্চা না হয়। এর মধ্যে আরও অনেক কিছু ঘটে যায়। নিশান আমাকে হসপিটাল আর ডক্টরের নাম বলে দিত আগেই। আমিও তোমাকে নিয়ে তাদের কাছে যেতাম। আরশাদ শায়লার চোয়াল শক্ত করে চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলে, হ্যাঁ, তুই যখন ভালোবাসিস তাহলে যাসনি কেন? কেন তো নাটক করলি? তোকে তুই সব রকম ফ্রিডম দেওয়া হয়েছিল, চালিয়ে চলে যেতে পারতি, যাসনি কেন? শায়লা চুপ করে থাকে। আরশাদ আবার বলে, আমার টাকা খাবি, পড়বি আর অন্যের সঙ্গে রঙ্গলীলা করবি, তাই না? তুই কি ভেবেছিস তোর চালাকে আমি ধরতে পারবো না? আমি বুঝতে পেরে গেছি তুই কেন আমাকে ছেড়ে এখনো যাসনি। এই বাড়িটার জন্য, তাই না? বাড়িটা তোর নামে লিখে দিলে তুই আমাকে ছেড়ে চলে যেতে। কি? শায়লা এবারেও চুপ করে থাকে। বিয়ের 1 বছর পরেই আরশাদ নিজেদের জন্য আলাদা একটা বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নেয়। বাড়িটা যেখানে হবে সেই জমি শহর থেকে একটু দূরে। বাড়ির কাজ শুরু করার পর আরশাদ সিদ্ধান্ত নেয় বাড়িটা শায়লাকে গিফট করবে। একদিনের কথায় কথায় শায়লাকে বলে ফেলেছিল নিজের সিদ্ধান্ত। বাড়ির আনুমানিক খরচ কত হবে জিজ্ঞাসা করায় আরশাদ জানিয়েছে বাজেট 10 কোটি টাকা, এর কম বেশি হতে পারে। শায়লা হিসেব করে দেখিয়েছিল বাড়ির জমি সহ পুরো বাড়ির দাম প্রায় 20 কোটি টাকা। আর এই বাড়ির লোভেই শায়লা এত দিন ধরে আরশাদের সাথে আছে। বাড়িটা ওর নামে লিখে দিলেই আরশাদের কপালে লাথি দিয়ে চলে যাবে নিশানের কাছে। বাড়ির কাজ কমপ্লিট হয়। পুরো বাড়ি ফার্নিচার দিয়ে সাজানো হয় আরশাদের পছন্দ সহ। 1 মাস পর শায়লার জন্মদিন। সেদিনই বাড়িটা শায়লার নামে লিখে দিতে চেয়েছিল আরশাদ, কিন্তু তার আগেই আজকে সব কিছু জানতে পেরে গেছে। ভাগ্যিস আগেই জানতে পারলো, নয়তো আরশাদের এত বছরের পরিশ্রম হাতিয়ে নিয়ে আরেকজনের হাত ধরে চলে যেত সুখের সংসার করার জন্য। আরশাদ গত 5 বছরে আলাদাভাবে যতটুকু আয় করেছিল সব টাকা করেছে বাড়ি করার পেছনে। বাবার বিজনেসের টাকা নিজের বাড়ির পেছনে খরচ করেনি। আরশাদ 6 বছরে বাবার বিজনেসে অনেক দূর এগিয়ে নিয়ে এসেছে। দেশ পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে ওদের বিজনেস। বাবার বিজনেস বাদেও নিজের আলাদাভাবে শেয়ার বিজনেস চালু করেছে স্পেনে। পড়াশোনার জন্য সেখানে ছিল এবং বিজনেস পার্টনারদের সঙ্গে পরিচয় হয়েছিল। আরশাদ সময় নষ্ট করে না, সকলের সামনেই গর্জন তুলে বলে, আজকে এই মুহূর্তে তোকে আমি তালাক দিচ্ছি। 1 তালাক, 2 তালাক,
3 তালাক। আজকে থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এতগুলো বছর আমার অনেক টাকা পাচার করেছিস নিজের পরকীয়া প্রেমিকের কাছে। তুই এই বাড়ি থেকে একটা সুতো নিতে পারবি না। এক্ষুনি বের হবি এই বাড়ি থেকে। আমার পেছনে আর ষড়যন্ত্র করার চেষ্টা করবি তো তোদের দুটোকেই ধরে চেড়ে ভরে দেব। আমার কত টাকা লুটেছিস দুজন, সব প্রমাণ আছে আমার কাছে। বের হ বাড়ি থেকে। হাই, আপনাদের মেয়েকে নিয়ে বের হন বাড়ি থেকে। অফিসিয়াল ডিভোর্সের দিন কোর্টে দেখা হবে। যান এখন এখান থেকে। হে নষ্ট মহিলা, বের হব রুম থেকে। শাইলার ভাই রাগে অপমানিতে তেড়ে এসে শাইলাকে মেরে ধরে ধূপধাপ করে শব্দ তুলে বেরিয়ে যায় রুম থেকে। ওর ইচ্ছে করছে শাইলাকে এখানেই জবাই করে রেখে যেতে। শাইলার বাবা কোনো কথা না বলে গটগট করে হেঁটে বেরিয়ে যান রুম থেকে। শাইলার মা বেরিয়ে যেতে নিলেই আরশাদ লেগে ওনার দিকে তাকিয়ে বলে, কি বলেছি শুনতে পাননি? আপনাদের মেয়েকে নিয়ে যান, নয়তো ওকে খুন করবো আমি। খুন করেই ফেলো, একে আমি আমার বাড়িতে নেব না। এই দিন দেখার আগে আমার কেন মরণ হলো না? আরশাদ শাইলার হাত ধরে টেনে নিয়ে রুম থেকে বের হয়। ওর বড় বড় কদমের সাথে পেরে ওঠে না শাইলা। আরশাদ এক প্রকার ওকে টেনে হিঁচড়ে নিচে নামাচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে এক প্রকার। একদলা থুতু ছুঁড়ে দিল মুখের ওপর। গেট লাগিয়ে দেয়। উল্টো ঘিরে সোজা নিজের রুমে চলে আসে। দরজা লাগিয়ে স্থির হয়ে দাঁড়ায়। বুকের ভেতর যন্ত্রণা ফেটে যাচ্ছে, শ্বাস বন্ধ হয়ে আসছে। কাকে এত ভালোবাসলো এতকাল? কাকে নিয়ে রোজ স্বপ্ন দেখতো? কাকে ভালো রাখার জন্য দিনরাত পরিশ্রম করত? কার জন্য এত কিছু করেছে? একজন বিশ্বাসঘাতক স্বার্থপর লোভী নষ্ট মহিলার জন্য এত কিছু করলো এতকাল। একসাথে থেকেও কেন এত কাল কিছু বুঝতে পারলো না? ভালোবাসা এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে শাইলাকে নিয়ে অমন কিছু ভাবার দুঃসাহস করতো না আরশাদ। প্রাণপ্রিয় স্ত্রী, কি করেনি এই মেয়ের জন্য? যখন যা চেয়েছে সব দিয়েছে, যেভাবেই হোক। যখন যা করতে চেয়েছে তাই করতে দিয়েছে, সব রকম ফ্রিডম দিয়েছে। আর এই মহিলা কি করলো? গত 4টা বছর ধরে ওকে নিখুঁতভাবে ঠকিয়ে গেল। কি নিখুঁত তার অভিনয়! ওই মায়াবী চেহারায় এত নিখুঁত অভিনয় কিভাবে লুকিয়ে রাখতো? আসলেই কি ওই চেহারা মায়াবী ছিল? কই, ওই চেহারা তো ওর কাছে দুপুর থেকে একটুও মায়াবী লাগেনি, বরং লেগেছে ভয়ঙ্কর রকমের হিংস্র। বেশি ভালোবাসতো যে, তাই মায়াবী লাগতো আগে। এই শাইলাকে ভালোবাসেনি আরশাদ, ও ভালোবেসেছিল সেই শাইলাকে যে কিনা ওর হাত ধরে ওর চোখে চোখ রেখে বলেছিল, আমি সারা জীবন তোমার সাথে থাকবো, কোনোদিনও তোমার হাত ছাড়বো না। তুমি আমার জীবনের প্রথম এবং শেষ পুরুষ। হাঁটু মুড়ে বসে পড়ে আরশাদ। বুকের বাম পাশে শক্ত করে চেপে ধরে জড়ানো গলায় বলে, কেন আমাকে এভাবে ঠকালি? আমি তোমার এই রূপ কিছুতে মানতে পারছি না। তুমি বলেছিলে আমি তোমার জীবনের প্রথম পুরুষ, অথচ আমি দ্বিতীয়জন ছিলাম। এত নিখুঁত অভিনয় কিভাবে করলে এতগুলো দিন ধরে? তুমি লাস্ট মেসেজে কি লিখেছিলে? আমাকে তোমার এখন সহ্য হয় না, আমাকে দেখলে তোমার খুন করতে ইচ্ছে করে। নরম গলায় কথাগুলো বলতে বলতে হঠাৎই গর্জন করে ওঠে আবার। বিশ্রী ভাষায় গালাগালি করতে শুরু করে শাইলাকে উদ্দেশ্য করে। বসা থেকে উঠে শাইলা যা যা হাতের কাছে পায় সব কিছু ছুঁড়ে ফেলতে শুরু করে। রুমের বাইরে দাঁড়িয়ে সবাই রুমের ভেতরে চলা তাণ্ডব স্পষ্ট অনুভব করতে পারছে। আরশাদ রুমের ভেতরে পাগলের মতো চিৎকার শুরু করেছে রীতিমতো। পুরো বাড়ি কেঁপে উঠেছে যেন ওর চিৎকার আর তাণ্ডবে। 1 সপ্তাহ পর আরশাদ আর শাইলার অফিসিয়ালি ডিভোর্স হয়। এই 1 সপ্তাহ পাগলের মতো কেটেছে আরশাদের। না ঠিকমতো খেয়েছে, না নিজের রুমে প্রবেশ করেছে, আর না অন্য কিছু করেছে। সারাদিন পাগলের মতো এদিক সেদিক ঘুরে বেরিয়েছে শুধু। বাড়িতে ফিরলেও নিজের রুমে প্রবেশ করেনি, গেস্ট রুমে থেকেছে। যা কিছুর প্রয়োজন হয়েছে ছোট ভাই বোন নয়তো মাকে দিয়ে আনিয়ে নিয়েছে। ওই রুমে প্রবেশ করলে আরও পাগলের মতো হয়ে গেছে। শাইলার সাথে কাটানো স্মৃতিগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে। সব কিছু ধ্বংস করে দিতে ইচ্ছে করছে তখন। অফিসিয়ালি ডিভোর্স হওয়ার পর আরশাদ ওই বাড়িতে আর ফিরে যায়নি। নিজের টাকায় করা বাড়িতে চলে আসে একাই। কারোর সাথে থাকতে ওর ভালো লাগছিল না। ওই বাড়িতে গেলে দম বন্ধ হয়ে আসতো। পরিবারের সবাইকে এই বাড়িতে আসতেও নিষেধ করে দিয়েছে। ওকে ডিস্টার্ব করতে কেউ যেন এই বাড়িতে না আসে। ওর যখন ইচ্ছে হবে তখনই নিজেই যাবে বাড়িতে। অবশ্য অফিসে গেলে রোজ দেখা হয় বাপ ভাইয়ের সাথে। ডিভোর্সের 15 দিন পর বেশ রাত করে অফিস থেকে ফিরছিল আরশাদ। ওর মনে শান্তি লাগছিল না। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে নেমে দাঁড়ায় গাড়ি থেকে। পূর্ণিমার চাঁদের আলোয় রাস্তা পুরোপুরি পরিষ্কার। রাস্তা পুরোপুরি ফাঁকা, আশেপাশে একটা কুকুরও নেই। ওর ইচ্ছে করছে মরে যেতে। এভাবে আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না। গাড়ি ফেলে রেখে এলোমেলোভাবে গন্তব্যহীন হাঁটতে শুরু করে। পাগলের মতো অবস্থা। কোথায় যাচ্ছে নিজেও জানে না। কিছু দূর হেঁটে আরশাদকে
কিছু দূর হেঁটেই আরশাদের পা দুটো থেমে যায়। কানে ভেসে আসে নবজাতক শিশুর কান্না। আশেপাশে নজর বুলায়। এত রাতে এই ফাঁকা রাস্তায় বাচ্চা কাঁদছে কোথায়? কান্না অনুসরণ করে আগায়, এসে দাঁড়ায় ডাস্টবিনের পাশে। পকেট থেকে ফেন বের করে টর্চ অন করে। রক্তমাখা কাপড়ে আচ্ছাদিত করা একটা বাচ্চার গলা ছেড়ে কেঁদে চলেছে। আরশাদ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে কিছু সময়, তারপর ঝুঁকে পড়ে বাচ্চাটার দিকে। হাত বাড়িয়ে গায়ের ওপর থেকে কাপড় সরিয়ে দেয়। কয়েক ঘন্টা আগেই বোধহয় জন্ম হয়েছে। সোজা হয়ে দাঁড়িয়ে আশেপাশে নজর বুলায়। নিজের গায়ের শার্ট খুলে ফেলে, বাচ্চাটাকে তুলে শার্ট দিয়ে পেঁচিয়ে নেয়। রক্তমাখা নোংরা কাপড় আর ধরে না। উল্টো ঘুরে আবার হাঁটা শুরু করে গাড়ির দিকে। শহর থেকে কিছুটা দূরে হওয়ায় রাস্তাঘাট একদম ফাঁকা। মানুষজনের একটু টু শব্দও অবধি নেই। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আরশাদ বাচ্চাটাকে কোলে তুলে নেওয়ার পরেই কান্না বন্ধ হয়ে গেছে। এক হাতে ড্রাইভিং করে বাড়িতে পৌঁছায় আরশাদ। ওর বাড়িতে এক মধ্যবয়স্ক দম্পতি থাকে বাড়ির কাজকর্ম আর রান্না বান্না করার জন্য। মহিলা আরশাদের কোলে ছোট বাচ্চা, তাও আবার এমন অবস্থায় দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। আরশাদ নিজেই বাচ্চাটাকে মহিলার কোলে তুলে দিয়ে বলে পরিষ্কার করে খাওয়াতে। বাচ্চাটাকে পরিষ্কার করার পর নরম কাপড়ে আচ্ছাদিত করে গরুর দুধ গরম করে খাওয়ায়। খাওয়ার পর ঘুমিয়ে যায়। ছোট দেহখানা বেশ কয়েকটা আঘাতের চিহ্ন পাওয়া যায়। বেশ অযত্নে অবহেলায় রাস্তার পাশে ডাস্টবিনে ফেলে রেখে গিয়েছিল কোনো এক হৃদয়হীন মানুষ। আরশাদ ফ্রেশ হয়ে এসে চুপচাপ খাবার খায়। তারপর বাচ্চাটাকে কোলে নিয়ে সোফায় বসে থাকে। বাচ্চাটার নাম দেয় আব্রাহাম চৌধুরী। আরশাদ চৌধুরীর ছেলে আব্রাহাম চৌধুরী। একটা সন্তানের বড় লোভ ছিল আরশাদের। অনাকাঙ্ক্ষিতভাবে ওর একটা সন্তান হয়ে গেছে। একবার যখন পেয়েছে, এই বাচ্চাকে আর কাছছাড়া করবে না কোনো দিন। 2 দিন পার হওয়ার পর আরশাদ বুঝতে পারে ওর ছেলের একজন মা লাগবে, ওর বউ দরকার। এভাবে আর কতদিন? একজন প্রতারকের কারণে কেন নিজে সাফার করবে? তারপর খোঁজ চালায় একজন মায়ের। আরশাদ যেমন মেয়ে খুঁজছিল, ঠিক তেমন মেয়ের খোঁজ পেয়ে যায় 2 দিনের মধ্যে। সময় নেয় না আরশাদ। পরের দিনই অনেকের বাবা মায়ের সকল ডিমান্ড পূরণ করে নুরাকে নিজের কাছে নিয়ে আসে একেবারে জন্য। নুরা চাইলেও কোনোদিন ওকে আর ওর ছেলেকে ছেড়ে যেতে পারবে না। নুরার পুরো দুনিয়া ঘিরে থাকবে আরশাদ আর আব্রাহাম। নুরাকে কোনো রকম স্বাধীনতা দেবে না আরশাদ। ও যা চাইবে বলবে তাই করতে বাধ্য নুরা। নুরাকে এই রুমের বাইরে যেতে দেবে না কোনো দিন। নুরা আরশাদের প্রিয়জন নয়, শুধুমাত্র প্রয়োজন। আর সবসময় প্রয়োজন হয়েই থাকবে। প্রিয়জন বানিয়ে আর কষ্ট পাবে না আরশাদ। এখন আর ওর মন কোনো নারীকে ভালোবাসতে চায় না। আরশাদ নিজেও আর কাউকে ভালোবাসতে চায় না। বিয়ে করলেই কি ভালোবাসতে হবে নাকি? সকালে নুরার ঘুম আগে ভেঙেছে। আব্রাহামকে অয়েল ম্যাসাজ করে দিয়ে খাইয়ে এখন রুমে জুড়ে হাঁটছে। বাচ্চাটা এতক্ষণ কান্না করলেও এখন চুপ করে আছে। এতটুকু ছেলেও বসে থাকার আর হাঁটার পার্থক্য বুঝতে পারে। নুরার ঘুম পাচ্ছে এখন। রাতে বেশ কয়েকবার ঘুম থেকে উঠতে হয়। আব্রাহাম জেগে থাকে। ছোট একটা বাচ্চা, খাবে আর ঘুমাবে তা না, ঘন্টার পর ঘন্টা জেগে থাকে এখনই। আরশাদ শোয়া থেকে উঠে ঝিম ধরে বসে রইল। চোখ তুলে নুরার দিকে তাকায়। রুমের জানালা দরজা এখনো বন্ধ। ডিম লাইটের ঘোলাটে আলোয় আলোকিত হয়ে আছে রুম। আরশাদ বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। জানালার পর্দা সরিয়ে দিয়ে বাথরুমে প্রবেশ করে। আজকে অফিস নেই, কোনো জায়গায় যাওয়ার তাড়া নেই। তবে কয়েকটা কাজ আছে। বাথরুম থেকে বেরিয়ে হাত মুখ মুছতে মুছতে গম্ভীর স্বরে বলে, আব্রাহামকে অয়েল ম্যাসাজ দিয়েছ? হ্যাঁ। তুমি ফ্রেশ হয়েছ? আরহাম তো ঘুমোচ্ছে না, ঘুমোলেই ফ্রেশ হতে যাব। ওকে আমার কাছে দাও। টাওয়াল বিছানায় ছুঁড়ে দিয়ে আব্রাহামকে নিজের কোলে তুলে নেয়। ছেলেটা ছোট ছোট চোখ জোড়া মেলে তাকিয়ে আছে। ডান হাতটা মুখের ওপর দিয়ে খাওয়ার চেষ্টা করছে। বেশ কয়েকদিন পেরিয়ে গেছে। আরশাদের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। নুরা ওকে দেখলেই ভয়ে সিটিয়ে যায়। আরশাদের গভীর চোখ মুখ দেখলেই মনে হয় ভয়ে ঢুকে যায়। গম্ভীর গলার স্বর শুনলে গলা শুকিয়ে যায়। এখন দুপুর সময়। দুপুরের খাবার খেয়ে আব্রাহামকে ঘুম পাড়িয়ে নুরা নিজেও ঘুমিয়ে পড়েছে। আব্রাহামের সাথে রোজ রাত জাগতে হয় ওর। আবার সন্ধ্যার পরও দ্রুত ঘুমাতে পারে না আরশাদের জন্য। রুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে আরশাদ। চোখ দুটো লাল হয়ে আছে। বিছানার দিকে একবার তাকিয়ে গায়ের শার্ট খুলে বিছানায় শুয়ে পড়ে নুরার পাশে। আরশাদ শুতেই নুরার ঘুম ভেঙে যায়। ভয় পেয়ে তাড়াতাড়ি করে পেছনে তাকায়। আরশাদকে দেখে একটু শান্ত হয়। ভয় পেয়ে গিয়েছিল, ভেবেছিল কে না কে এসেছে। আরশাদ তো বিকেলে ফিরবে জানিয়েছিল। এই মেয়ে। নোরা আরশাদের দিকে ফিরে বলে, বলুন। আমার মাথা ব্যথা করছে,
মাথা ব্যথা কমানোর ব্যবস্থা করো দ্রুত। ওষুধ নেই? না, মাথা ব্যথার বাম? কিচ্ছু নেই। কিভাবে ব্যথা কমাবে? কমাও। সহ্য হচ্ছে না কিন্তু এখন। নুরা সোফা থেকে উঠে বসে, এলোমেলো চুলগুলো হাত খোপা করে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। ড্রেসিং টেবিলের ওপর রাখা নিজের তেলের বোতলটা নিয়ে আসে। আরশাদ এনে দিয়েছিল সব কিছুই। বাথরুম থেকে পানি এনে আগে পানি দিয়ে দেয় চুলে, তারপর তেল দিয়ে ম্যাসাজ করতে শুরু করে। আরাম লাগে আরশাদের। সকাল থেকেই প্রচণ্ড মাথা ব্যথা করছিল, শেষে সহ্য করতে না পেরে অফিস থেকে বাড়ি ফিরে এসেছে। সুস্থ হলে হসপিটালে যেতে হবে সেটাই যেন ভুলে গেছে। ফট করে চোখ মেলে তাকায় আরশাদ। এভাবে তাকাতে দেখে ভয় পেয়ে চমকে ওঠে নুরা। আরশাদের ছেলের দিকে একটু সরে এসে বলে, এখানে উঠে বসো। নুরা বিছানায় উঠে বসে। আরশাদ নুরার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। এখন ম্যাসাজ করতে থাকো। নুরা কাপা কাপা হাতে চুল ম্যাসাজ করতে শুরু করে। হৃদস্পন্দন বেড়ে গেছে, বুকের ভেতর জোড়া জোড়া শব্দ হচ্ছে। আরশাদ নিশ্চয়ই স্পষ্ট শুনতে পাচ্ছে। আরশাদ নুরার কোমর জড়িয়ে ধরে রেখে বলে, আমি যদি মরে যাই তাহলে আমার ছেলেকে কে দেখে রাখবে? ওকে একা ছাড়বে না তুমি? হাতে শক্তি নেই নাকি? চুল জোরে জোরে টানো। কিছুক্ষণ পর নুরা ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, এমন কথা কেন বলছেন? কি হয়েছে আপনার? জানি না কি হয়েছে। চুপচাপ ম্যাসাজ করতে থাকো। এসি টেম্পারেচার কমিয়ে দাও আরো। নুরা আর কোনো প্রশ্ন করে না। এসি রিমোট হাতে নিয়ে টেম্পারেচার কমিয়ে দেয়। আরশাদ নিস্তেজ হয়ে যায় নুরার বুকে। অনেক আরাম লাগছে এখন, ঘুমও পাচ্ছে। নুরা ঘাড় ঘুরিয়ে আব্রাহামের দিকে তাকায়। বাচ্চাটা গভীর ঘুমে বিভোর হয়ে আছে এখন, রাত জেগে থাকবে। বাচ্চাটার প্রতি ভীষণ মায়া জন্মে গেছে নুরার। ওর এখন মনে হয় বাচ্চাটা ওর নিজেরই। ও নিজেই জন্ম দিয়েছে আব্রাহামকে। ওর মেয়েটা যদি বেঁচে থাকতো তাহলে এখন আব্রাহামের চেয়ে বয়সে বড় হতো। যা হোক, শূন্যস্থান অপূর্ণ থাকে না। নুরা স্বামী সন্তানকে হারিয়ে দুজনকেই পেয়েছে আবার। আব্রাহাম স্ত্রীকে হারিয়ে তার বিনিময়ে স্ত্রী সন্তান দুজনকে পেয়েছে। আব্রাহাম বাবা মাকে হারিয়েছিল, এখন দুজনকেই পেয়েছে। ভাগ্যের পরিবর্তনে অপরিচিত তিনজন এখন এক পরিবার। এদের ভাগ্য এখন একে অপরের সঙ্গে যুক্ত। একজন স্বামী, একজন স্ত্রী, একজন সন্তান, একজন বাবা আর একজন মা। এরা একে অপরের পরিপূরক। প্রায় ঘন্টা পেরিয়ে গেছে। আরশাদ এখনও নোরার বুকে মুখ গুজে শুয়ে আছে উপর হয়ে। নোরা যত্ন নিয়ে চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আরশাদের ভারী শ্বাস ফেলার শব্দও পাওয়া যাচ্ছে। আরশাদ ঘুমিয়ে গেছে নোরা বুঝতে পারছে। আরশাদের শরীর গরম ছিল, এখন ঠান্ডা হয়ে গেছে। মাথার তালু অনেক গরম ছিল, রীতিমতো ভাব উঠছিল মাথা দিয়ে। হাত থামিয়ে দেয় নুরা। ব্যথা হয়ে গেছে একটানা হাত বোলাতে বোলাতে। আব্রাহাম নড়ে চড়ে কেঁদে ওঠে। পি করে দিয়েছে বোধহয়। নুরা আরশাদের শরীরে আস্তে আস্তে ধাক্কা দিয়ে মৃদুস্বরে বলে, শুনছেন? ছাড়ুন আমাকে, আব্রাহাম কাঁদছে। নুরার ডাকে ঘুম না ভাঙলেও ছেলের কান্নায় ঘুম ভেঙে যায় আরশাদের। চোখ বন্ধ করে রেখেই ঘুম জড়ানো গলায় ধমক দিয়ে বলে, নোরা, কোথায় তুমি? আব্রাহাম কাঁদছে, শুনছো না? আমি তো এখানেই, উঠুন আমার উপর থেকে। অতি নিকটে নুরার স্বর শুনতে পেয়ে মুখ তুলে তাকালো। নুরা মুখ কাচুমাচু করে তাকিয়ে আছে। আরশাদের হাতে ভর করে একটু উঁচু হয়। নুরা দ্রুত ওর নিচ থেকে বেরিয়ে যায়। আরশাদ আবার উপর হয়ে শুয়ে পড়ে। নুরা আব্রাহামকে কোলে তুলে নেয়, শুকনো কাপড় পেঁচিয়ে। বসে থেকেই খেতে দেয়। খেতে পেয়ে আব্রাহামের কান্না বন্ধ হয়ে যায়। এক হাতে ছেলেকে ধরে অন্য হাত দিয়ে ভেজা কাঁথা সরিয়ে শুকনো কাঁথা বিছিয়ে নেয়। আব্রাহামকে শুইয়ে দিয়ে নুরা নিজেও শুয়ে পড়ে মাঝখানে। বসে থাকতে পারছে না আর। ছেলেকে আগলে রেখে নিজের অতীতে ডুবে যায় আবার। ওই দিনগুলো নুরা ভাবতে না চাইলেও ভুলতে পারে না। আব্রাহাম ঘুমিয়ে গেছে আবার। এই ছেলে দিনে পড়ে পড়ে ঘুমায় আর রাতে জেগে থাকে। নুরা দিনের বেলায় ঘুমাতে পারে না খুব একটা। দিনের বেলায় ঘুম আসতেই চায় না। যাও একটু ঘুমিয়েছিল আরশাদের জন্য উঠে পড়েছিল তখন। এখন আর ঘুম আসছে না। আরশাদের রাগিতে যে হিংস্র গলার স্বর শুনে ভয়ে কেঁপে ওঠে নোরা। কুত্তার বাচ্চা, তুই আবার এসেছিস আমার সামনে? আজকে তোকে খুন করে ফেলবো আমি। তোকে আজকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। আরশাদ চুল ছাড়ে না, হাতের মুঠো আরও টাইট হয়ে গেছে। বিশ্রী ভাষায় গালি দিচ্ছে সামনে। নুরা আরও কয়েকবার ডাকে আরশাদ ওর ডাকে সারা শব্দ করে না। নিজের মতো গালাগালি করছে আর চুলের মুঠি ধরে টানাটানি করছে। কি করছেন? ব্যথা পাচ্ছি আমি, চুল ছাড়ুন। কি করেছি আমি? ব্যথা পাচ্ছি তো, ছাড়ুন না। আরশাদের ঘুম ভেঙে যায়। এখনও উপর হয়ে শুয়ে আছে। ঘাড় ঘুরিয়ে তাকায় নিজের পাশে। নিজের হাতের মুঠোয় নুরার চুল
খেয়ে দ্রুত ছেড়ে দিয়ে শোয়া থেকে উঠে বসে তড়িৎ গতিতে। নোরার মাথার পেছনের সাইড হাত দিয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ব্যথায় মনে হচ্ছে মাথার পেছন সাইডের চামড়া সহ তুলে ফেলেছে টেনে। আরশাদ দু হাত নিজের মাথার চুল খামচে ধরে। স্বপ্নের মধ্যে শাইলার চুলের মুঠি ধরেছিল আর এতক্ষণ ওকেই গালি দিচ্ছিল নিজেকে কন্ট্রোল করতে না পেরে। কিন্তু বাস্তবে যে নুরার চুলের মুঠি চেপে ধরেছে তা তো ওর কল্পনাও ছিল না। এক শয়তানকে মারতে গিয়ে শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিল। নুরার দিকে এগিয়ে নুরাকে টেনে নিজের দিকে ফেরায়। নুরার ফর্সা চেহারা লাল হয়ে গেছে, চোখ দুটো বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। আরশাদের নিজের উপর নিজেরই রাগ হচ্ছে এখন। নুরার চোখের পানি মুছে দিয়ে দিতে দিতে অপরাধীর ন্যায় গম্ভীর সুরে বলে, আমি ইচ্ছে করে তোমাকে ব্যথা দিইনি। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে এমন করে ফেলেছে। প্রথমে ডাকুনি কেন আমাকে? নুরা কাঁদতে কাঁদতে বলে, ডেকেছিলাম, আপনি শোনেননি। অনেক ব্যথা করছে। হ্যাঁ। আরশাদ নিজের হাতের দিকে তাকায়। ওর যেই হাতে আরেকটু হলে মেয়েটার শরীর থেকে মাথা আলাদা করে দিত, বোধহয় চুল ধরে টানাটানি করতে করতে। নুরার পাশে শুয়ে পড়ে আবার। হঠাৎ ঘুম থেকে জেগে লাফিয়ে উঠে বসার কারণে মাথার মধ্যে আবার যেন কেমন করছে। বাম হাত দিয়ে নুরার মাথার পেছনে হাত বুলিয়ে বলে, আমি আসলে বুঝতে পারিনি তোমার চুলগুলো ধরেছে। এখন মনের মধ্যে আরেকটা ভয় ঢুকে গেল। আজকের দিনে দুপুরে ঘুমের ঘোরে যেভাবে চুল ধরেছিল, কবে যেন ঘুমের ঘোরে গলা চেপে ধরে মেরে ফেলে। ঘুমের ঘোরে আব্রাহামকে যদি কিছু করে, নানা ভয় মাথায় কিলবিল করতে শুরু করে। নানা বিষয়ে চিন্তা করতে করতে কান্না বন্ধ হয়ে গেছে আপনা আপনি। না, ঠিক আছি। আরশাদ নুরাকে টেনে এনে বুকে। এরপর থেকে এমন কিছু হলে দ্রুত আমাকে জাগিয়ে দেবে। আচ্ছা। ছোট মেয়েটা আরশাদের বুকের সাথে মিশে গেছে একদম। আরশাদ যখন নোরাকে জড়িয়ে ধরে, তখন পেছন থেকে কেউ দেখলে বুঝতে পারবে না আরশাদের সামনে কোনো মানুষ আছে। আব্রাহাম আবার কেঁদে ওঠে। আরশাদ নোরাকে ছেড়ে দিয়ে বলে, ওকে মাঝখানে আনো। নুরা উঠে বসে আব্রাহামকে আরশাদের কাছে শুইয়ে দিয়ে নিজে শুই। খেতে দিতেই কান্না বন্ধ হয়ে যায় আব্রাহামের। আরশাদ ছেলের ছোট্ট হাত দুটো মুঠো করে ধরে চুমু খায়। বালিশ ছেড়ে নিচের দিকে নেমে ছেলের মাথায় চুমু খায়। মুখ তুলে নুরার মুখের দিকে তাকালে নুরা চোখ সরিয়ে নেয়। অল্প খেয়েই ছেড়ে দেয় আব্রাহাম। এখন বেশি খিদে লাগেনি। আরশাদ ছেলেকে নিজের দিকে ফেরায়। বুকের আগলে ধরে কথা বলতে শুরু করে ছোট্ট ছেলের সাথে। ছেলেটা ছোট ছোট চোখ জোড়া মেলে বাবার মুখের দিকে তাকিয়ে আছে। নুরা শোয়া থেকে উঠে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। হাত মুখ ধোয়ার জন্য বাথরুমে প্রবেশ করে। মাথার পেছনে এখনো ব্যথা করছে। কি শক্ত করেই না চেপে ধরেছিল চুলের মুঠি। কাকে স্বপ্ন দেখে ওর চুলগুলো এভাবে ধরলো? কাকে ওই ভাষায় গালি দিল? ভাবনাগুলো মাথায় ঘুরপাক খেলেও আরশাদকে প্রশ্ন করার দুঃসাহস দেখায়নি নুরা। হন্তদন্ত হয়ে বেডরুমে প্রবেশ করে এরশাদ। নুরা মাত্রই বাথরুম থেকে বেরিয়েছে। এরশাদকে দেখতে পা দুটো থেমে গেছে। কে এই যুবক? এই রুমে এভাবে কেন প্রবেশ করলো? ঘাড় ঘুরিয়ে বিছানায় শোয়া থাকা আরশাদের দিকে তাকিয়ে দেখলো আরশাদ যুবকটির দিকেই তাকিয়ে আছে। নুরা হেঁটে এসে আরশাদের পাশে দাঁড়ায় মাথা নিচু করে। আরশাদ ছেলেকে ছেড়ে শোয়া থেকে উঠে বসে। ছোট ভাইয়ের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, তুই এখানে কেন? এরশাদ বোধহয় ভাইয়ের কথা শুনতে পায়নি। অবাক হয়ে তাকিয়ে দেখছে বিছানায় শুয়ে থাকা বাচ্চাটিকে আর ভাইয়ের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে। কারা এরা? এ বাড়িতে এই রুমে কি করছে? আরশাদের উদামগা। অফিসের ফর্মাল প্যান্ট পরনে রয়েছে এখনও। অফিসে আরশাদকে না দেখে খোঁজ করলে জানতে পারে আরশাদের মাথা ব্যথার কারণে অফিস থেকে বেরিয়ে এসেছে। অনেকবার কল করলেও রিসিভ হয় না। পরে আরশাদের বাড়ির দারোয়ানকে কল করে জানতে পারে আরশাদ বাড়ি ফিরে এসেছে। অফিসে একটু কাজ ছিল, সেই কাজ শেষ করেই ভাইকে দেখতে এসেছে। এখন কী অবস্থা? যদি মাথা ব্যথা ঠিক না হয় তাহলে হসপিটালে নিয়ে যাবে। কিন্তু এখানে এসে তো ভীষণ রকমের অবাক হয়ে গেছে। আরশাদের গলার স্বর বাড়িয়ে ডেকে ওঠে, এরশাদ। এরশাদ স্বাভাবিক হয়। নুরার দিকে তাকিয়ে ভাইয়ের কাছে এগিয়ে এসে দাঁড়ায়। ভাইয়ের দিকে তাকিয়ে বলে, তোমার মাথা ব্যথা এখন ঠিক হয়েছে? হ্যাঁ। তুই এখানে এসছিস কেন? কাল করেছিলাম, অনেকবার রিসিভ করনি, তাই দেখতে আসলাম। ভয় পেয়ে গিয়েছিলাম যদি সিরিয়াস কিছু হয়। ফোন গাড়িতে রয়ে গেছে। এখন ঠিক আছে আমি। এরশাদ নুরার দিকে আঙুল তুলে বলে, ওকে ভাইয়া। আরশাদ নুরার দিকে তাকিয়ে আবারও ভাইয়ের মুখের দিকে তাকায়। গম্ভীর স্বরে বলে, ও নুরা, তোর ভাবি। এরশাদ যেন আকাশ থেকে পড়লো এমন অবস্থা হয়েছে ওর। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেছে। বিস্ময় নিয়েই বলে, তুমি বিয়ে করেছো? হ্যাঁ নুরা,
ও আমার ছোট ভাই এরশাদ চৌধুরী। নুরা এরশাদের মুখের দিকে তাকায় একবার। দুই ভাইয়ের চেহারার মিল আছে কিছুটা। আরশাদের পরিবারের মানুষ আছে তাহলে। নুরা নিচের দিকে তাকিয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এরশাদ বিছানায় শুয়ে থাকা আব্রাহামের দিকে তাকিয়ে বলে। ভাইয়া ও। বাকি কথা বলার আগেই আরশাদ ওকে থামিয়ে দেয়। আব্রাহামকে কোলে তুলে নিয়ে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলে, এরশাদ নিচে আয়। এরশাদ নুরার দিকে আরও একবার তাকিয়ে দরজার দিকে এগিয়ে যায়। নুরার বয়স যে অনেক কম সেটা এরশাদ বুঝতে পারছে। ওর ভাই বিয়ে করেছে বিশ্বাসই হচ্ছে না ওর, তাও আবার এত ছোট একটা মেয়েকে বিয়ে করেছে। বাচ্চাটা কার? এত ছোট একটা মেয়ের বাচ্চা হয়েছে। এই মেয়েই তো একটা বাচ্চা। এই বাচ্চা আর এই মেয়েকে কোথায় পেয়েছে ওর ভাই? আর বিয়ে করলো কবে? ওদের কাউকে তো একটা বারও বললো না। ডাইনিং রুমে এসে সোফায় বসে আরশাদের ওর পাশে বসে এরশাদ। কবে বিয়ে করেছো ভাইয়া? 1 সপ্তাহ হয়েছে। বিয়ে করেছো অথচ আমাদের কাউকে একটাবার বললেও না। 1 সপ্তাহ হয়ে গেছে আর আজকে জানতে পারলাম। আরশাদ চুপ করে থাকে। এরশাদ পুনরায় বলে, এই বাচ্চার বাবা কে? আমি বলতে যাচ্ছি ওর আসল বাবা কে? জানি না। কোথায় পেয়েছো ওদের? আব্রাহামকে ডাস্টবিনে পেয়েছিলাম। এমন কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না এরশাদ। ডাস্টবিনে পেয়েছে মানে কি? তাহলে নুরাকে কোথায় পেয়েছে? অবাক হয়ে বলে, ভাবিকে কোথায় পেয়েছো? নুরাকে কিনে এনেছে। মানে নুরাকে সারা জীবনের জন্য কিনে এনেছে। এই পৃথিবীর বুকে যতদিন বেঁচে আছে ততদিন আমার সাথে থাকবে। কত টাকা দিয়ে কিনে এনেছো? 1 মিলিয়ন। কোথা থেকে এনেছো? এত কিছু জেনে কি করবে? তার মানে এই বাচ্চা মানে আব্রাহাম তোমার বা ভাবির কারো নিজের সন্তান না? আরশাদ রাগী চোখে ভাইয়ের দিকে তাকিয়ে ছেলের মুখের দিকে তাকালো। ছেলের তুলতুলে গালে আঙুল শুলিয়ে চাপা রাগী স্বরে বলে, কে বলেছে তোকে আব্রাহাম আমার আর নুরার আপন সন্তান? এই কথাগুলো মস্তিষ্কের ভেতরে গেঁথে নে। দ্বিতীয় পর্যায়ে এমন কথা না শুনে আমি। রেগে যাচ্ছ কেন? আমি এভাবে কিছু বলতে চাইনি। তাহলে কিভাবে বলতে চেয়েছিস? বাদ দাও এসব কথা। বাড়িতে যাবে না? ভাবিকে আর আব্রাহামকে নিয়ে বাড়িতে ফিরে চলো। কোথাও যাব না। কেন? আমার ইচ্ছে। তুই যা এখান থেকে, বাড়ি যা। এরশাদ তাকিয়ে থাকে ভাইয়ের দিকে। আব্রাহাম ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে বাবার মুখের দিকে। এরশাদ সোফা ছেড়ে ভাইয়ের পাশে এসে বসে। ওকে আমার কোলে দাও একটু। আরশাদ চোখ তুলে তাকাতেই মাথা কাচুমাচু করে বলে, একটু কোলে নিতে ইচ্ছে করছে। আরশাদ ভাইয়ের কোলে তুলে দেয়। এরশাদ কোলে নিয়ে তাকিয়ে থাকে বাচ্চাটার মুখের দিকে। ভীষণ মায়াবী চোখ জোড়া। হাতের মুখ পুড়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে। ঘণ্টাখানিক পর এরশাদ চলে যায় বাড়ি থেকে। আরশাদ ছেলেকে কোলে নিয়ে রুমে ফিরে আসে। নুরা বিছানায় বসে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। গভীরভাবে হয়তো কিছু ভাবছে, তাই আরশাদের আগমন টের পাচ্ছে না। আরশাদ কিছু সময় তাকিয়ে থেকে নুরার দিকে। এই মেয়ে। গম্ভীর স্বর শুনে চমকে ওঠে নুরা। দ্রুত বিছানা থেকে নেমে এসে দাঁড়ায় আরশাদের সামনে। কি ভাবছিলে এত মনোযোগ দিয়ে? কিছু না। মিথ্যে বলছো কেন? সত্যি কিছু ভাবছিলাম না, এমনি বইয়ের দিকে তাকিয়েছিলাম। আব্রাহামকে নাও, কাপড় ভিজিয়ে ফেলেছে, চেঞ্জ করে নাও। নুরা আব্রাহামকে নিজের কোলে তুলে নেয়। আরশাদ টাওয়াল হাতে বাথরুমে প্রবেশ করে। তেল দিয়ে চুল চিটচিটে করে দিয়েছে। আব্রাহামকে নিয়ে বিছানায় বসে আবার ভেজা কাপড় চেঞ্জ করে শুকনো কাপড় দিয়ে ঢেকে নেয়। সন্ধ্যা পেরিয়ে গেছে। কিছুক্ষণ আগে মাগরিবের নামাজ শেষ হয়েছে। আরশাদ ছেলের উপর ঝুঁকে পড়ে কথা বলছে। বিছানার অন্য পাশে নুরা বসে আছে চুপচাপ। বিয়ের এতদিনে আজকে প্রথম আরশাদকে এত কথা বলতে দেখ। ও তো ভেবেছিল আরশাদ বেশি কথা বলে না, সবসময় গম্ভীর আর চুপচাপ হয়ে থাকে, শুধু প্রয়োজনে কথা বলে। আরশাদ মুখ তুললে ওর দিকে তাকাতেই নুরা দৃষ্টি সরিয়ে নেয়। দরজায় নক হয়। নুরা আর আরশাদ দুজনেই দরজার দিকে তাকায়। আরশাদ গম্ভীর স্বরে বলে, কে? পরপর কয়েকজনের প্রবেশ ঘটে রুমের ভেতর। সকলের দিক থেকে চোখ সরিয়ে আরশাদের দিকে তাকায় নুরা। আরশাদ নিজেও ওর দিকে তাকিয়ে আবার নিজের পরিবারের দিকে তাকায়। আরশাদের বাবা মা ভাই বোন কাকা কাকি আর কাকাতো ভাই এসেছে। আরশাদ স্থির হয়ে বসে থাকে আগের মতোই। নুরা জড়সড় হয়ে যায়। এরা কারা? আরশাদের বাড়ির লোক নাকি? আরশাদেরও ভাই তো আছে। আরশাদের বাবা এগিয়ে এসে দাঁড়ান আরশাদের সামনে। গম্ভীর স্বরে বলেন, এই বাচ্চা কার? আমাদের। তোমার আর কার? আমার আর আমার ওয়াইফের। তোমার ওয়াইফ কে? আরশাদ নুরার দিকে তাকায়। ও যে বসে আছে, মিসেস আরশাদ চৌধুরী।
কে ওই মেয়ে? আমার ওয়াইফ, আমার বাচ্চার মা। সেটা তো বুঝতে পারছি, কিন্তু কে ওই মেয়ে? বংশ পরিচয় কি? আরশাদ রেগে তাকায় ছোট ভাইয়ের দিকে। এরশাদ দুদিকে মাথা নাড়ায়। আরশাদের বাবা রেগে গিয়ে গলার স্বর বাড়িয়ে বললেন, তোমার জন্য মেয়ের অভাব ছিল? দুনিয়ায় মেয়ের অভাব হয়েছে যে আজে বাজে মেয়েকে কিনে এনে বিয়ে করতে হবে? আরশাদ নিজেও রেগে চিৎকার করে ওঠে। দ্যাটস ইনাফ, শাট আপ আব্বু। আরশাদের হঠাৎ চিৎকারে ভয় পেয়ে কেঁপে ওঠে আব্রাহাম। নুরা সহ রুমের সবাই কেঁপে উঠেছে ভয় পেয়ে। আরশাদ নুরার দিকে তাকিয়ে ধমকের সুরে বলে, তাকিয়ে থেকে কি দেখছো? ওকে করে নিয়ে শান্ত করো। নুরা দ্রুত এগিয়ে এসে আব্রাহামকে কোলে নিয়ে আরশাদের পাশে বসে থাকে। আরশাদের বাবা আবার মুখ খুলতে নিলে এরশাদ থামিয়ে দিয়ে বলে, আব্বু এমন করছো কেন? কি বলে এসেছিলে আর এখন কি করছো? চলো এখান থেকে। ছাড়ো আমার হাত। ও কি পেয়েছে? নাম পরিচয়হীন একটা বাচ্চা এনে বলছে ওর বাচ্চা। কোথা থেকে কোন মেয়েকে কিনে এনে বিয়ে করে নিয়েছে? আরশাদ বসা থেকে উঠে দাঁড়ায়। খ্যাপাটে দৃষ্টিতে তাকিয়ে গর্জন করে বলে, আমার পার্সোনাল লাইফ নিয়ে তোমাকে ভাবতে হবে না। অনেক উপকার করেছো তোমরা আমার। উচ্চ নামটা করে বংশ থেকে তো বউ এনে দিয়েছিলে। সে কি করেছে ভুলে গেছো? ভালো বংশের মেয়ে লাগবে না আমার। আমাকে আমার মতো করে থাকতে দাও, বাঁচতে দাও। নোরা আজে বাজে মেয়ে না। ওর চরিত্র নিয়ে একটা বাজে কথা বলবে না। ওকে আমি এই কারণে কিনে এনেছি যেন এই জন্মে আমাকে ছাড়তে না পারে। ও পচে গলে মরলে আমার কাছে মরবে। আর যদি আব্রাহামের কথা বলো তাহলে কান খুলে শুনে রাখো। আব্রাহাম এখন আমার ছেলে। ও সবচেয়ে বড় পরিচয় আরশাদ চৌধুরীর ছেলে। আমাদের বিরক্ত না করলে আমি খুশি হব। তোমরা এখন আসতে পারো। তোমার বাড়ি বলে বাড়ি থেকে বের করে দিচ্ছ? যা ভাবো, আমার মাথা খারাপ করবে না। এমনিতেই মানসিক অবস্থা ঠিক নেই। উল্টাপাল্টা কী করে ফেলবো রাগের মাথায় আমি নিজেও জানি না। সবাই যাও এখান থেকে। আমি তোমাদের কারো কোনো সমস্যা করার জন্য বা বিরক্ত করার জন্য যাইনি। তোমাকে বড় করেছে কে? এত দূর এনেছে কে? বড় করার জন্য আর এত দ্রুত আনার জন্য দাম চেয়েছ? যদি দাম চেয়ে থাকো তাহলে একেবারে শেষ করে দাও, নয়তো একটু শান্তিতে বাঁচতে দাও। দম নিয়ে আবার বলে, তুমি কি বলতে চাইছো? তোমার টাকা খেয়ে পরে বড় হয়েছে, লেখাপড়া করেছে, আর এই বাড়ি গাড়ি করেছে। এই বাড়ি গাড়ি সব দিয়ে দিলাম তোমাদের, কিচ্ছু লাগবে না। আমার লাগবে শুধু একটু মানসিক শান্তি, যার সন্ধান আমি পেয়ে গেছি। আমার আর কিচ্ছু লাগবে না। এই নোরা, নামো বিছানা থেকে। থাকবো না এই বাড়িতে। ব্যাগের মধ্যে শুধু আব্রাহামের কাপড় চোপড় আর প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নাও। নুরা বিছানা থেকে নেমে দাঁড়াও। ওর শরীর থরথর করে কাঁপছে। আব্রাহাম এখনো কান্না করছে ভয়ে। আরশাদ ছেলেকে নিজের কোলে তুলে নিয়ে বলে, 2 মিনিটের মধ্যে ব্যাগ গোছাও। বিলাসবহুল জীবন দিতে না পারলেও মোটামুটি ভালো রাখতে পারবো তোমাদের, এতটুকু অ্যাবিলিটি আছে আমার। আরশাদের মা বললেন, কি বলছো আরশাদ? কোথায় যাবে তুমি? এই বিষাক্ত শহর মানুষ আর পরিবেশ ছেড়ে অনেক দূরে। এই শহরের মানুষের বাতাস বিষাক্ত হয়ে গেছে, আমাকে ভালো থাকতে দিচ্ছে না। আমার ভালো থাকা সহ্য হচ্ছে না। এরশাদ বাবার দিকে তাকিয়ে রাগী স্বরে বলে, ভাইয়া যদি এই বাড়িও ছেড়ে চলে যায় তাহলে আমিও চলে যাব যেদিকে ইচ্ছা করে। আমি খুশি হয়ে তোমাদের জানালাম যে ভাইয়া অতীত ভুলে মুভ অন করেছে, বিয়ে করেছে, সংসার করছে, বউ আছে, বাচ্চা আছে, আর তুমি এসে এখানে আগুন ধরাচ্ছ। শায়লা তো তোমার পছন্দ করা মেয়েই ছিল। কি করেছে সেই মেয়ে? তুমি কি আরেক শায়লাকে বিয়ে করতে বলছো ভাইয়াকে? সব মেয়ে কি এক হয়? শায়লা ওমন ছিল বলে কি অন্য মেয়েও ওমন হবে? নুরা কোনো রকমে শুধু ব্যাগের ভেতর আব্রাহামের কাপড় চোপড় ও প্রয়োজনীয় অল্প কিছু গুছিয়ে নিয়েছে। আরশাদ নিজের ফোনটা ট্রাউজারের পকেটে ভরে নেয়। এগিয়ে এসে ব্যাগটা হাতে নিয়ে বলে, অন্য মেয়েকেই তো বিয়ে করেছে, ভাবি কি দেখতে কুৎসিত? ভাইয়ার পছন্দ হয়েছে সেজন্য বিয়ে করেছে। সংসার ভাইয়া করবে, তাই পছন্দটা তারই হওয়া উচিত নয় কি? যদি ভাইয়ার সমস্যা না হয় তাহলে তোমার সমস্যা কেন হচ্ছে? নাম পরিচয়হীন সন্তান কি কারো ঘরে বড় হয় না? কত শত দম্পতি আছে যাদের বাচ্চা হয় না, তারা তো এতিমখানা বা হসপিটাল থেকেই বাচ্চা দত্তক নেয়। কত শত শিশুর নাম পরিচয়ও তো থাকে না। তোমার মামাতো ভাই তো বাপের পরিচয়হীন মেয়েকে এনে নিজেদের পরিচয়ে বড় করেছে, বিয়ে দিয়েছে। নুরা কোনো রকমে শুধু ব্যাগের ভেতর আব্রাহামের কাপড় চোপড় ও প্রয়োজনীয় অল্প কিছু গুছিয়ে নিয়েছে। আরশাদ নিজের ফোনটা ট্রাউজারের পকেটে ভরে নেয়। এগিয়ে এসে ব্যাগটা হাতে নিয়ে বলে, আমার আগে আগে হাঁটবে, যাও রুম থেকে বের হও।
নুরা মাথা নিচু করে দরজার দিকে আগায়, পেছন পেছন আগায় আরশাদ। এরশাদ বড় ভাইয়ের হাত টেনে ধরে। আরশাদ ভয়ঙ্কর রকম রেগে তাকায় ওর দিকে। এরশাদ শুকনো ঢোক গিলে বলে, রাত হয়ে গেছে ভাইয়া, তুমি এই রাতের বেলা আব্রাহাম আর ভাবিকে নিয়ে কোথায় যাবে? এটা তোমার বাড়ি, তুমি নিজের বাড়ি ছেড়ে কোথায় যাবে? ছাড় আমার হাত। আমি খুব ভালো করে জানি আমার বউ বাচ্চাকে কিভাবে ভালো রাখতে হবে। আমাদেরকে নিয়ে তোদের ভাবতে হবে না। তোরা থাক তোদের নাম ডাক বংশ পরিচয় নিয়ে। আজকে থেকে সবাই ভাববি এই আরশাদ চৌধুরী মরে গেছে। মরে তো সেদিনে গেছে, শুধু দেহ থেকে আত্মাটা বের হওয়া বাকি। আমার মরার খবর শোনা তোরা কেউ যাবি না আমাকে দেখতে। এরশাদের হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে নুরাকে বলে, না হেঁটে দাঁড়িয়ে পড়েছে কেন? চলো এখান থেকে। কোনো টেনশন করতে হবে না, আমি আছি তো। আমি যতদিন বেঁচে আছি কোনো ঝড় তোমাদের দুজনকে ছুঁতে পারবে না। আরশাদ রুম থেকে বেরিয়ে আসে নুরা আর আব্রাহামকে নিয়ে। এরশাদ আর ওর কাকাতো ভাই দাঁড়িয়ে এগিয়ে এসে আরশাদকে আবার থামায়, টেনে ধরে বলে, এটা তোমার বাড়ি, তুমি নিজের বাড়ি ছেড়ে কেন যাচ্ছ? এই বাড়ি গাড়ি করার পেছনে তো তোদেরও অবদান ছিল। এসব নিয়ে থাক তোরা, ছাড় আমাকে। আরশাদের মা এগিয়ে এসে ছেলের সামনে দাঁড়িয়ে ছেলের হাত মুঠো করে ধরে বললেন, তোমার আব্বুর পক্ষ থেকে আমি মাপ চাইছি আরশাদ। উনি ভুল করে ফেলেছে, মাপ করে দাও। তোমার বাড়ি ছেড়ে তুমি কেন যাবে? যাওয়ার হলে আমরা যাব। তোমার জন্য আমরা যেমন করেছি তেমন তুমিও আমাদের জন্য অনেক করেছো। তোমার আব্বু যা খুশি বলুক, ওনার মাথা খারাপ হয়ে গেছে। তুমি নিজ বাড়ি ছেড়ে যেও না বাবা। ছাড়ো তোমরা আমাকে। যেখানে আমার বউ বাচ্চাকে অপমান করা হয়, ছোট করা হয়, তাদের নাম বংশ পরিচয় নিয়ে কথা ওঠে, সেখানে থাকবো না আমি। পেছন থেকে আরশাদের বাবা বললেন, টাকা দিয়ে কিনে আনলেই সেই মেয়ে সারা জীবন তোমার কাছে থাকবে নাকি? আরেকজন বাকি কথা শেষ করার আগেই আরশাদ সামনের দিকে দৃষ্টি রেখেই গর্জন করে বলে, যে শাট আপ। আর একটাও বাজে কথা বলবে না। নোরার দুনিয়া জুড়ে থাকবো, শুধু আমি আর আমাদের ছেলে। ওকে আমি না কারোর সামনে যেতে দেব না, ওর হাতে মোবাইল ফোন দেব, আর না কোনোদিন কোনো ছেলে ওর সামনে আসতে পারবে। প্রয়োজনে ওকে আমি একটা রুমে সারা জীবন পাখির মতো বন্দি করে রাখবো। তারপরে ওর মনের মধ্যে শুধু আমিই থাকবো। একটু চুপ করে ভাইয়ের দিকে তাকিয়ে রাগী স্বরে বলে, হাত ছাড় আমার। তুই আসবি না আমার সামনে, সর এখান থেকে। আরশাদের মা বললেন, আরশাদ তুমি তোমার বাড়িতেই থাকো, আমরাই চলে যাচ্ছি। দেবরের দিকে তাকিয়ে ছোট ভাই, আপনার ভাইকে নিয়ে চলুন এখান থেকে। এসেছিলাম ছেলে আর ছেলের বউ বাচ্চাকে বাড়িতে নিয়ে যেতে, আর উনি এসে এখানে আগুন ধরিয়ে দিল। আরশাদের কাকা আরশাদের বাবাকে টেনে ধরে রুম থেকে বেরিয়ে আসেন। সবাই এগিয়ে যায় সিঁড়ির দিকে। আরশাদ পেছন থেকে বলে, আর কোনোদিন কাউকে যেন এই বাড়িতে না দেখে। আগামীকাল থেকে তোমাদের অফিসে যাব না আমি। আরশাদের বাবা কিছু বলতে চাইলেও তার আগেই ওনার ছোট ভাই ওনার মুখ চেপে ধরে বললেন, ছেলেটার মাথায় আর আগুন ধরিও না। ওর মানসিক অবস্থা ঠিক নেই, আমরা সবাই জানি। ও যে অতীত থেকে বেরিয়ে এসেছে এটাই তো অনেক। আমি তো ভেবেছিলাম ও আর এই জীবনে বিয়ে করবে না। ও যখন বউ বাচ্চাকে নিয়ে ভালো থাকতে চাইছে তখন ওকে ভালো থাকতে দাও না। মানুষের সামনে এই বউ বাচ্চা পরিচয় দেবে কিভাবে? সেটাও ভাবে চুপ করে এখন চলো এখান থেকে। আমি এই বউ বাচ্চাকে কোনোদিন মেনে নিব না। না নিলে চলো এখন। আরশাদ সিঁড়ি থেকে এগিয়ে এসে গলা থেকে মেড আর সার্ভেন্টকে উদ্দেশ্য করে বললে, আর কোনোদিন আমার অনুমতি ব্যতীত যেন এই বাড়ির ভেতরে প্রবেশ করতে না পারে। যদি করে সেদিনে সবাইকে বের করে দেব বাড়ি থেকে। কথাগুলো বলে ধূপধাপ পা ফেলে রুমের দিকে এগিয়ে আসে, আবার ব্যাগটা হাতে নিয়ে বলে, ভেতরে আসো। আরশাদের পেছন পেছন ভেতরে প্রবেশ করে নুরা। আব্রাহাম এখনো কেঁদে চলেছে। বাবার চিৎকারে অনেক ভয় পেয়েছে বাচ্চা ছেলেটা। আরশাদ আব্রাহামকে নুরার দিকে বাড়িয়ে দিয়ে বলে, ওকে খাওয়াও। নুরা কোলে তুলে নিয়েছে, বিছানায় উঠে শুয়ে পড়েছে ছেলেকে নিয়ে। খেতে দিলেও প্রথমে খেতে চায় না আব্রাহাম। আরও কতক্ষণ কানাকাটির পর খাওয়া শুরু এখন ওকে কেঁপে কেঁপে উঠছে বাবা ছেলেটার ছোট্ট দেহখানা। নুরা এক হাতে আগলে ধরে নিজের বুকের সাথে, ওর দুই চোখ বয়ে পানি গড়িয়ে শুরু করছে। আরশাদের বাবার কথা শুনে অনেক কষ্ট পেয়েছে মেয়েটা। যত যাই হয়ে যাক, ও কোনো আজে বাজে মেয়ে নয়। ও নিজে থেকে কোনো পাপ করেনি, কোনো অন্যায় করেছে। পাপ আর অন্যায় তো হয়েছে ওর সাথে। ও তো দোষী নয়, ও ভুক্তভোগী।
আব্রাহাম আরশাদের নিজের ছেলে না, ওকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছে। অতীতে আরশাদের সাথে কি হয়েছে, ওর বউ কি হয়েছে, কে করেছে ওর বউ, পুরোটা জানতে ইচ্ছে করছে নুরার। আরশাদ ওর জন্য আর আব্রাহামের জন্য নিজের বাবার সাথে এভাবে কথা বলল। আরশাদের বলা প্রত্যেকটা কথা ঘুরপাক খাচ্ছে, চোখের পানি আরও বেশি বেশি পড়তে থাকে। কান্নার শব্দ না হলেও নুরার শরীর কেঁপে কেঁপে উঠছে, বোঝাই যাচ্ছে চাপা কান্না কাঁদছে। আরশাদ এখনো আগের মতো একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে বিছানায় শুয়ে থাকা দুজনের দিকে। পিছন থেকে নুরাকে দেখেই বুঝতে পারছে নুরা কাঁদছে। কেন আসলো সবাই? ভালোই তো ছিল। আরশাদ তো চিনত নিজের বাবাকে, এই কারণেই কাউকে কিছু বলেনি এতদিন। যা হয়ে গেছে তা হয়ে গেছে, সেসব নিয়ে আর মাথা ব্যথা নেই আরশাদের। এখন না জানলেও পরে ঠিকই জানতো আর একই কাহিনী করতো। সত্য কোনো দিন চাপা থাকে না, কোনো না কোনোভাবে বেরিয়ে আসেই। বিছানায় উঠে নোরার পাশে লম্বা হয়ে শুয়ে পড়ে, কাঁধ হয়ে নোরার গায়ের উপর হাত রাখে। নোরা দ্রুত নিজের চোখের পানি মুছে নেয়, কিন্তু লাভ হয় না। অবাধ্য চোখের পানি সামনে বেরিয়ে আসে। এই মেয়ে, নোরা সাড়া দিতে চাইলেও পারছে না, সাড়া দেওয়ার আগেই কান্না বেরিয়ে আসবে। এই মেয়ে, কি হচ্ছে তোমার? কথা বলছো না কেন? নোরা গুমড়ে কেঁদে ওঠে এবার। আব্রাহামের খাওয়া বন্ধ করে একেবারে মায়ের মুখের দিকে তাকায়, তারপর আবার খাওয়া শুরু করে। আরশাদ ভালোভাবে জড়িয়ে ধরে নোরাকে, ওর বুকের সাথে মিশে আছে নোরার পিঠ, মাথা ঠেকে আছে থুতনির সাথে। কাঁদছো কেন? নোরা কান্না জড়ানো গলায় বলে, কিছু হয়নি। কিছু হয়নি তাহলে কাঁদছো কেন? নোরা কথা বলে না। আরশাদ চোখ বন্ধ করে ধীর স্বরে বলে, আমাকে ছেড়ে চলে যাবে? কোথায় যাব, কার কাছে যাব? অন্য পুরুষের হাত ধরে। আরশাদের গলার স্বর আর কথা শুনে নোরার ভেতর পর্যন্ত কেঁপে ওঠে। এমন কথা বলছেন কেন আরশাদ? অন্য পুরুষের হাত ধরে কেন চলে যাবে? কথা বলছো না কেন? অন্য পুরুষের সাথে কেন যাব? আমাকে ভালো না লাগলে? নোরা ঘাড় উল্টে আরশাদের মুখের দিকে দেখার চেষ্টা করে। আরশাদ আবার বলে, অন্য পুরুষের দিকে তাকালে তোমার চোখ উপরে নেব আমি। তুমি শুধু আমাকে দেখবে, আমাকে ভালোবাসবে। এই আরশাদ চৌধুরীকে। তোমার মনের অলিতে গলিতে শুধুমাত্র আমার বিচরণ থাকবে। নোরা ঘাড় সোজা করে নেয়। আরশাদ নোরার গালে বলো, ভালোবাসবে না আমাকে? বাসবো। আমাকে ছেড়ে অন্য কোনো পুরুষকে ভালোবাসবে? এসব কি বলছেন আপনি? যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। অন্য কাউকে কেন ভালোবাসবো? আপনি আমার স্বামী, ভালোবাসলে তো আপনাকেই বাসবো। অনেকের কথা মনে পড়ে না তোমার? নোরা স্তব্ধ। উত্তর দাও। মনে পড়ে না। কেন পড়ে না? ভালোবাসোনি ওকে? ও তো তোমার স্বামী ছিল। ভালোবাসিনি ওনাকে। ভালোবাসার মতো কোনো কিছু উনি করেননি আমার জন্য। সব সময় শুধু আমাকে কষ্টই দিয়েছে, মারধর করেছে। আমাকে বিয়ে করার পরেও অন্য মেয়েদের কাছে গেছে, সব সময় আমার সাথে অন্যায় করেছে। আরশাদ আর কোনো কিছুই বলে না, নোরাকে জড়িয়ে ধরে নিশ্চুপ হয়ে থাকে। নোরার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। আরশাদ নোরাকে বিয়ে করে আনার পর থেকে আজ পর্যন্ত ওর সাথে করা ব্যবহারের কথাগুলো স্মরণ করে। ও নিজেও তো নোরার সাথে সেরকম ভালো ব্যবহার করেনি, ভালোভাবে কথাও বলেনি। যতবার কথা বলেছে হয় রাগী গম্ভীর স্বরে, নয়তো ধমক দিয়ে। ওর আর অনেকের মধ্যে পার্থক্য কোথায়? ও নিজেও তো অনেকের মতোই খারাপ আচরণই করে আসছে বিয়ের রাত থেকে। অনেকের মতো তো ম্যারিটাল কি অন্যায়টাই না করে আসছিল এই ছোট্ট মেয়েটার সাথে। শায়লার ওপর জমে থাকা রাগের কারণে নিরীহ নোরাকে শাস্তি দিয়েছে। এই শাস্তি তো নোরার পাওয়ার কথা নয়। মেয়েটা তো ছোটবেলা থেকেই কষ্ট করে বড় হয়েছে, শিকার হয়েছে এক মানুষরূপী জানোয়ারের। ও নিজেও এনে তো সেই কষ্টই দিয়েছে। ছোট্ট মেয়েটা এত কিছু সহ্য করেছে কিভাবে? ওকে দেখলেই কেমন ভয়ে জড়সড় হয়ে যায়। তখন নোরাকে দেখে ওর আনন্দই হতো, কিন্তু এখন কষ্ট হচ্ছে। ওকে কতটা ভয় পেয়ে মেয়েটা অমন জড়সড় হয়ে যেত। ও যেন নোরার জন্য একটা আতঙ্ক। মেয়েটা ভয়ে ওর দিকে তাকায় ও না ঠিক মতো। নোরার সাথে করা অন্যায়গুলো আরশাদের ভেতরে অপরাধবোধ জাগিয়ে তুলেছে। বড় বড় অন্যায় করেছে মেয়েটার সাথে। কিছু সময় নীরবতা পেরিয়ে যায়। আব্রাহাম ঘুমিয়েছে? হ্যাঁ। ওকে ছেড়ে দেখে ফেরো। নোরা আব্রাহামকে ছেড়ে নিজের কাছ থেকে একটু দূরে শোয়ায়, ঘুরে শোয় আরশাদের দিকে। আরশাদ নোরাকে বুকে চেপে ধরে, চুলের ভাঁজে আঙ্গুল গলিয়ে নিজের নরম স্বরে বলে, সরি নোরা।
আরশাদের কথা আর গলার স্বর শুনে অবাক হয় নুরা। বুক থেকে মুখ তুলে আরশাদের মুখের দিকে তাকায়। কান্না করার কারণে নুরার চোখ মুখ কিছুটা ফুলে উঠেছে। আরশাদ নুরার চোখে চোখ রেখেন নরম স্বরে আবার বলে, আমি তোমার সাথে এই কয়েকদিন অনেক অন্যায় করেছি নোরা। অমানুষের সাথে থেকে আমিও অমানুষ হয়ে গিয়েছিলাম। একজনের রাগ আরেকজনের উপরে ছেড়েছে। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। মাফ করবে না আমাকে? ভালোবাসবে না আমাকে, নাকি অনেকের মতো আমিও তোমার মনে জায়গা পাবো না? নুরার দু চোখ ভরে ওঠে আবার। আরশাদ ওর গালে হাত রেখে ব্যাকুল প্লিজ ভালোবাসো আমাকে। বলো ভালোবাসবে, বলো। বেমানি করবে না আমার সাথে? কোনোদিন ঠকাবে না আমাকে? কি হলো বলো? নুরা ফুপিয়ে ওঠে আরশাদের পাগলামো কথা শুনে। আরশাদ নুরাকে আবারও বুকে চেপে ধরে চুলে হাত বুলিয়ে বলে, দেখো, আর কষ্ট দেব না আমি তোমাকে, একটুও কষ্ট দেব না, প্রমিস। সত্যি সারা জীবন আমাকে ভালোবাসবে। তোমার হৃদয়ের গভীরতা এখনো কোনো পুরুষের জায়গা হয়নি, সেখানে তুমি আমাকে জায়গা দাও সারা জীবনের জন্য। নুরা আরশাদের টি শার্ট খামচে ধরে শক্ত হাতে, ভয় লাগলেও কাঁদতে কাঁদতে বলে, আপনি আর ধমক দেবেন না আমাকে? দেব না। রাগারাগি করবেন না আমার সাথে? করবে না। রাতে কষ্ট দেবেন না আমায়? আরশাদ চোখ বন্ধ করে একটু দম নিয়ে তারপর বলে, দেব না। এতদিন যা যা করেছে এমন কিছু আর করবো না। তুমি শুধু আমার কথা শুনবে, চলবে। আমাকে আর আমাদের ছেলেকে ভালোবাসবে। সব করব। আমাকে কোনোদিন ঠকাবে না, আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, প্রতারণা করবে না আমার সাথে, মিথ্যে বলবে না আমাকে। কিছু করব না। কাঁদছো কেন? আব্বুর কথা অনেক কষ্ট পেয়েছো। তোমাকে কষ্ট দেওয়ার জন্য আর কেউ আসবে না এই বাড়িতে। আপনি ওনাদের সাথে এমন করলেন কেন? আব্বু কি বলেছে শোনোনি? নুরা চুপ করে থাকে। খাবার খাবে, ওঠো। আরশাদ নুরাকে ছেড়ে দেয়। নুরা উঠে বসে, আরশাদ নিচেও উঠে বসে। হাত মুখ ধুয়ে দুজনেই ফ্রেশ হয়। মেড খাবার দিয়ে গেছে। আরশাদ এখন নুরাকে আর খাবার বাড়তে বলে না, নিজেই খাবার বেড়ে একটা প্লেটে চেয়ার টেনে নিজের পাশে এনে নুরার দিকে তাকিয়ে বলে, এখানে বসো। নুরা বসে আরশাদের পাশে। আরশাদ ভাত মেখে নুরার মুখের সামনে তুলে ধরে বলে, হা করো। বিনা বাক্যে হ করে নুরা। আরশাদ নুরার মুখে ভাত পুড়ে দিয়ে নিজের মুখে নেয়। নিজের হাতে নুরাকে খাইয়ে দিতে থাকে, নিজেও খেতে থাকে। নুরা দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। আরশাদ মুখে ভাত পুড়ে দিয়ে চোখের পানি মুছিয়ে দেয় নিজের হাতে। গালে হাত রেখে নরম স্বরে বলে, কি হয়েছে? কষ্ট দেব না তো আর? নুরা আরশাদের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ফুপিয়ে ওঠে। বুদ্ধি হওয়ার পর আজ পর্যন্ত কেউ ওভাবে যত্ন করে খাইয়ে দেয়নি। এই আরশাদ সন্ধ্যার পরেও ওর সাথে রেগে রেগে ধমক দিয়ে কথা বলল। সেই আরশাদ হঠাৎ করেই পরিবর্তন হয়ে গেছে। নুরার বিশ্বাস হচ্ছে না আরশাদ ওকে খাইয়ে দিচ্ছে এত যত্ন করে, এত সুন্দর করে ভালোভাবে আরশাদ ওর সাথে কথা বলবে সেটাও দুঃস্বপ্নেও ভাবেনি। আরশাদ কি সত্যিই পরিবর্তন হয়ে গেছে নাকি নুরা স্বপ্ন দেখছে? ঘুমিয়ে আছে কি এখন? ঘুম ভাঙলে কি সব আগের মতো হয়ে যাবে? আরশাদ আগের মতো ওর সাথে রাগারাগি ধমকাধমকি করবে, ওকে কষ্ট দেবে? নোরা, কাঁদছো কেন? নুরা কেঁদে কেঁদে বলে, আপনি সত্যি সত্যি আমায় আর কষ্ট দেবেন না? না, একদম কষ্ট দেব না আর তোমাকে। এখন কান্না বন্ধ করো, আহা করো। নুরার চোখের পানি মুছে কান্না বন্ধ করার চেষ্টা করে। বড় বড় করে শ্বাস নেয়। আরশাদের ভাতের লোকমা তুললে ধরতেই হাঁ করে, আবার চোখ দুটো পানিতে ভরে ওঠে। টুপ করে গলা বেয়ে গড়িয়ে পড়ে মুহূর্তে। আরশাদ তাকিয়ে থাকে নুরার মুখের দিকে। খাওয়া দাওয়া শেষ হলে দরজা লাগিয়ে দেয় আরশাদ। নুরা বিছানায় উঠে শুয়ে পড়ে। আরশাদ মেইন লাইট অফ করে ডিম লাইট অন করে শুয়ে পড়ে নুরার পাশে। যত্ন সহকারে নুরাকে আগলে নেয় নিজের প্রশস্ত বুকে। আরশাদের বুকে ডর ভয়হীন নিরাপদ আশ্রয় পেয়ে নুরা লুকিয়ে পড়তে চায় প্রশস্ত বুকের গভীরে। রাত পেরিয়ে নতুন ভোরের আগমন ঘটে। নুরা আরশাদের বুকে মিশে ঘুমিয়ে আছে। একটু আগেই এই বুকে এসে ঘুমিয়েছে আবার। আব্রাহাম রাত 3টার সময় ঘুম থেকে জেগে উঠেছিল। ফজরের পরই ঘুমিয়েছে আবার। আজকের রাতে আব্রাহামকে কোলে নিয়ে বসে থাকতে হয়নি নুরার। আরশাদ নিজেই ছেলেকে কোলে নিয়ে বসেছিল। নুরাকে বলেছিল ঘুমিয়ে পড়তে, যেহেতু আব্রাহাম পেট ভরে খেয়েছে তাই আর কাঁদতো না। কিন্তু নুরা ঘুমায়নি। দুজনকে বসিয়ে রেখে ও কীভাবে ঘুমাবে? আব্রাহাম আর নুরা ঘুমিয়ে গেলেও আরশাদ ঘুমায়নি। ওর ঘুম আসছে না। ওর এখনও অপরাধ বোধ হচ্ছে। নুরার চুলের ভাঁজে চুমু খায়। গলা ঠেকিয়ে রেখে বিড়বিড় করে বলে, তুমি শুধু আমার হয়ে থেকো,
আমি তোমার জন্য পুরো দুনিয়ার সাথে লড়বো। মাঝে 2 দিন পেরিয়ে গেছে। আরশাদ বাড়ি থেকে বের হয় না, কোথাও যায়ও না, অফিসে যায় না। সত্যি সত্যি সব সময় স্ত্রী সন্তানের সাথেই থাকে। আব্রাহামকে নিয়ে এখন আর নুরাকে বেশি কষ্ট করতে হয় না। আরশাদ যেহেতু বাড়িতেই থাকে, ও নিজেও দেখাশোনা করে আব্রাহাম। আরশাদের প্রতি ভয় অনেকটাই কেটে গেছে নুরার। এখন আর আরশাদকে আগের মতো ভয় লাগে না ওর। আরশাদ নিজের থেকেই ওর অতীত নুরাকে বলেছে, আব্রাহামকে কিভাবে পেয়েছে সেটাও বলেছে। আরশাদের অতীত শুনে নুরা স্তব্ধ হয়ে গিয়েছিল। ওর সাথে আরশাদের এমন ব্যবহার করার কারণও বুঝতে পেরেছে। আর আব্রাহামের ঘটনা জানতে পেরে তো মেয়েটা কেঁদেই ফেলেছিল আব্রাহামকে বুকে জড়িয়ে ধরে। নুরা এখন আব্রাহাম আর আরশাদ দুজনকেই ভীষণ ভালোবাসে। অযত্ন, অবহেলা আর কষ্ট পেয়ে আসা নুরা আরশাদের যত্ন ভালোবাসা পেয়ে সত্যিই নিজেকে ভাগ্যবতী মনে করে। কোনোদিন ভাবেনি এমন দিনও ওর জীবনে আসতে পারে। কেউ ওকে ভালোবেসে আগলে রাখবে, ওকে নিয়ে ভাববে, ওর ভালো মন্দের খেয়াল রাখবে, ও কীভাবে খুশি থাকবে সেটা ভাববে। প্রথম দিকে তো আরশাদকে নুরার কাছে সাইকো পাষাণ পুরুষ মনে হয়েছে। কেমন অদ্ভুত ব্যবহার করতো, সবসময় রেগে থাকতো, ওকে কষ্ট দিত। কষ্ট পেলে সবাই ভেঙে পড়ে না, অনেক নষ্টও হয়ে যায়। তবে আরশাদ হয়ে গিয়েছিল সাইকো টাইপের, হৃদয়হীন। আরশাদ আব্রাহামকে নিয়ে সোফায় বসে আছে, নুরা ঘুমিয়ে আছে বেডরুমে। বেচারি গত রাতে ঘুমাতে পারেনি, দুই বাপ বেটার যন্ত্রণায়। আব্রাহামকে ঘুম পাড়াতে পাড়াতে নিজেও ঘুমিয়ে গেছে। আব্রাহাম ঘুম থেকে আবার উঠে গেলে নুরা ঘুম ভাঙেনি। আরশাদ ছেলেকে তুলে নিয়ে নিচে নেমে এসেছে যেন নুরার ঘুম না ভাঙে। কলিং বেল বেজে ওঠে। সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দেয়। দারোয়ান দাঁড়িয়ে আছে। দারোয়ান ভেতরে এসে আরশাদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে বলে, স্যার, আপনার মা এসেছেন, কিছুতেই যাচ্ছেন না, গেটের বাইরে দাঁড়িয়ে আছেন। আর কে এসছে? আপনার ছোট ভাই। আর কেউ আসেনি? না স্যার। ভেতর আসতে দিন। দারোয়ান বেরিয়ে যায়। কয়েক মিনিট পরেই এরশাদ আর ওর মা ভেতরে প্রবেশ করে। আরশাদ একবার দুজনের দিকে তাকিয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে। আরশাদ, কিসের জন্য এসছো? এইভাবে কথা বলছো কেন? কিভাবে আশা করছো? কেন এসছো সেটা বলো। এখনো রেগে আছো? কি জন্য এসছো সেটা বলো। বাড়ি ফিরে চলো। আরশাদ ছেলের দিক থেকে চোখ সরিয়ে মায়ের ও ভাইয়ের দিকে তাকায়। ওর তাকানো দেখেই ভয় পেয়ে যায় এরশাদ। বাড়িতেই আছি আমি। ওই বাড়িতে ফিরে চলো। কেন? ওখানে আমরা সবাই আছি। এখানে আমার স্ত্রী সন্তান আছে। ওদের নিয়েই যাব। আমরাও ছেলের বউ আর নাতিকে কাছে পেতে চাই। তোমাদের কি মনে হয় যেখানে আমার স্ত্রী সন্তান সম্মান পাবে না, আমি ওদের সেখানে নিয়ে যাব? সম্মান পাবে না কেন? অবশ্যই সম্মান পাবে। বাড়ি বই এসে অপমান করে গেছো, আর এখন বলছো বাড়িতে নিয়ে গিয়ে সম্মান দেবে? হাউ স্ট্রেঞ্জ। এভাবে বলছো কেন? আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে বাড়িতে যাচ্ছি না। এরশাদের পাশে বসেন, ছেলের হাত ধরে বললেন, বাবা প্লিজ ফিরে চলো। তোমার আব্বু আর কিচ্ছু বলবে না। উনি মেনে নিয়েছে তোমার স্ত্রী সন্তানকে। মেনে নিল কেন? উনি নিজের ভুল বুঝতে পেরেছে। ভুল বুঝতে পেরেছে, ভালো কথা, কিন্তু আমরা যাচ্ছি না। নুরা এখনো অনেক ছোট বাচ্চা, একটা মেয়ে। ও একটা বাচ্চা হয়ে আরেক বাচ্চাকে একা একা কিভাবে সামলাবে? আমি আছি তো, আমি ওকে সাহায্য করব। তুমি তো সব সময় বাড়িতে থাকবে না। বাড়িতে না থাকলে থাকবো কোথায়? অফিসে তো আর যাবই না, বাইরেও আমার কোনো কাজ নেই। তুমি নিজের বিজনেসের জন্য তো বছরে 2-3 বার স্পেনে যাও, তখন নুরা একা একা কিভাবে সামলাবে? বাড়িতে মেয়ের আছে। তুমি যাবে না? না। নুরা যদি রাজি হয় যেতে, তবুও যাবে না? আমার কথার উপর নুরার টু শব্দ করার সাহস পাবে না। মেয়েটাকে এভাবে ভয় দেখাও কেন? তোমার কথা শেষ হলে আসতে পারো, আমার কথা বলতে ভালো লাগছে না। আরশাদ, আমি তোমার মা। সেজন্যই এতক্ষণ ধরে কথা বলছে। প্লিজ ফিরে চলো বাবা। তোমাদের কি মনে হয় যে রুমে ওই নষ্ট মহিলা বছরের পর বছর থেকেছে, সে রুমে আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে থাকবো? ওই রুমে না থাকলে অন্য রুমে থাকবে। আমি ওই বাড়িতেই ফিরতে চাই না।
তুমি অতীত থেকে পালিয়ে বাঁচতে চাচ্ছ, তুমি সব কিছু থেকে পালালেও নিজের থেকে কীভাবে পালাবে ভাইয়া? ওই রুমে ওই বাড়িতে শায়লা থাকলেও তোমার বুকেও তো ঘুমিয়েছে। আগুন চোখে তাকায় ভাইয়ের দিকে। এরশাদ শুকনো ঢোক গিলে বলে, আমি বলতে চাচ্ছি অতীত থেকে পালিয়ে বাঁচার চেয়ে অতীত ভুলে যাওয়াই ভালো। তুমি ফিরে চলো, ভাবি আর আব্রাহামের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখো, অতীতের সব ভুলে যাবে খুব শীঘ্রই। আমি যাবো না এই বাড়িতে। এক কথা কতবার বলতে হয়? আব্বু তোমাদের যেতে বলেছে তাহলে সে আসেনি কেন? ইগোর জন্য। এগো নিয়ে থাকতে বলো গিয়ে। আরশাদ ফিরে চলো। ওখানে গেলে আরহাম পরিবারের সবাইকে কাছে পাবে। নূরেরও বেশি কষ্ট হবে না ওকে একা একা সামলাতে। একটা বাচ্চা বড় করা খুব ইজি না। আমি যাবো না বলছি তো। প্রয়োজনে সব কাজ ছেড়ে ছুড়ে আমি বাড়িতেই থাকবো। আরশাদের রাত দেখে ওর মা চুপ হয়ে যান। আব্রাহাম ট্যাপ ট্যাপ করে বাবার মুখের দিকে তাকিয়ে হাত খাচ্ছে। ওকে দেখতে ভীষণ আধুরে লাগছে। নাতিটাকে একটু কোলে দাও। আরশাদ ঘাড় কাত করে মায়ের মুখের দিকে তাকায়, মুচকি হেসে বলে, নাতি, রাস্তার নাম পরিচয়হীন একটা বাচ্চাকে বাড়িতে তুললে বাড়ির মান সম্মান কমে যাবে না? একটা আজে বাজে মেয়েকে ছেলে বউ হিসেবে মেনে নিলে আবুর বংশের নাম ছোট হবে না? আরশাদ আরশাদ চুপচাপ তাকিয়ে থাকে কিছুক্ষণ। আব্রাহামকে মায়ের কোলে দিয়ে বলে, আমি এখন কোথাও যাব না। যদি কোনোদিন যেতে ইচ্ছে করে তাহলে যাব, আর ইচ্ছে না করলে যাব না। তোমার অহংকারী হাজব্যান্ডকে বলে দিও এই আরশাদ কারো ধার ধারে না, এই সমাজের আর না সম্মানের। আমি যেভাবে খুশি থাকবো, ভালো থাকবো, সেটাই করব। অন্য কাউকে খুশি করার জন্য, ভালো রাখার জন্য নিজের খুশি আনন্দে ভালো থাকাকে বিসর্জন দেব না। প্রকৃতিতে রাত নেমে এসেছে। চারপাশে অন্ধকারে নিমজ্জিত। আশেপাশে কোথাও নেই শহরের কোলাহল, ব্যস্ততা। একদম শান্ত নীরব পরিবেশ। এরশাদ আর ওর মা রাতের খাবার খেয়ে কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে। ওনারা হাজার চেষ্টা করেও আরশাদকে যাওয়ার জন্য রাজি করতে পারেননি। আরশাদ নিজের কথায় অনড়। যাবে না মানে যাবে না। ওর যদি কোনোদিন যেতে ইচ্ছে করে তখন যাবে। আব্রাহাম একটু আগেই ঘুমিয়েছে। নুরা চুপচাপ শুয়ে আছে ছেলের পাশে। আরশাদ নিজে গেছে, এখনো আসেনি। বেশ কিছুক্ষণ পর আরশাদ রুমে প্রবেশ করে। নুরা মাথা তুলে তাকায় ওর দিকে। আরশাদ দরজা লাগিয়ে আসে হাসি মুখে। এই গম্ভীর রাগী মুখে এখন বেশিরভাগ সময় হাসি ফুটতে থাকে। আসলে লোকটাকে মারাত্মক লাগে। নজর কেড়ে নেয় ওই হাসি। আরশাদ সোজা এসে বিছানায় উঠে নোরার দুদিকে চার হাত পা দিয়ে ঝুঁকে পড়ে মুখের কাছে। নোরা মুখের ওপর ফু দিয়ে ভ্রু নাচিয়ে বলে, কি দেখো এইভাবে তাকিয়ে? নুরা এলোমেলো দৃষ্টি বুলিয়ে বলে, কই? একটা কথা বলো। কথা বলতে গেলে তুমি তোতলাও কেন? কই? একটু আগেই তো কই বললে। নুরা চুপ করে থাকে। আরশাদ নুরার উপর ভার ছেড়ে দেয়। ঘাড়ে মুখ গুজে মৃদু স্বরে বলে, তুমি সারা জীবন আমার দিকে তাকিয়ে থাকো, আমি চুপচাপ সোজা হয়ে তোমার সামনে বসে থাকবো। শুধু আমি বোধ অন্য কারো দিকে না তাকালে হলো। আমি অন্য কারো দিকে তাকাতে চাই না, অন্য কারো নজরেও যেতে চাই না। হাজার অন্ধকার রাত পেরিয়ে তোমার নামে ভোর হোক, আমি সেই প্রত্যেক ভোরে ঘুম থেকে জেগে তোমাকে দেখতে চাই, তোমার মিষ্টি হাসি দেখতে চাই, তোমার হাতে নরম ছোঁয়া পেতে চাই। অনন্তকাল তুমি আমার হয়েই থাকো। থাকবো। বলো ভালোবাসি। বলছো না কেন? তখন তো বললাম। সারাদিন বলবে, আমাকে যখনই দেখবে তখনই বলবে। আমি সবসময় তোমার মুখ থেকে ভালোবাসি শুনতে চাই। এখন বলো। ভালোবাসি আপনাকে। আরেকবার বলো, শুনলে কলিজে ঠান্ডা হয়ে যায়। ভালোবাসি আপনাকে। আমিও ভালোবাসি তোমাকে। একটু চুপ করে আরশাদ আবার বলে, আমি আরো 3-4 বাচ্চার বাবা হতে চাই। বলো, আরেকটা সন্তান কবে দেবে? আব্রাহাম তো এখন ছোট। তো কি হয়েছে, আমার বাচ্চা ভীষণ ভালো লাগে। আমি ছোট ছোট দুজন বাচ্চাকে একসাথে কিভাবে দেখব? আরেকজন হতে হতে আব্রাহাম তো হামাগুড়ি দেওয়া শিখে যাবে। আমাকে পাগল বানিয়ে ফেলবেন তো 3 জন মিলে। তখন আমি ভালো হয়ে যাব, কাজ বাজ সব ফেলে তোমার সাথে ছেলে মেয়েকে বড় করব। নুরা বলে না কিছু। গত 2 দিন ধরে আরশাদকে দেখছে আর অবাক হচ্ছে। হুট করেই পুরো আরশাদ চৌধুরী পরিবর্তন হয়ে গেছে। রাগী গম্ভীর আরশাদ চৌধুরী হারিয়ে গিয়ে প্রেমিক আরশাদ চৌধুরী হাজির হয়েছে। আরশাদ একটু উঁচু হয়। নুরার ওষ্ঠজোড়া আলতো চুমু খেয়ে গালের সাথে গাল টিকিয়ে সুর ধরে গান গাইতে শুরু করে। আমি এমন একটা তুমি চাই,
এমন একটা তুমি চাই, যে তুমিতে আমি চাই না, অন্য কেউ নাই। হসপিটালের করিডোরে ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আরশাদ। ওর সাথে আছে ওর পুরো পরিবার। আজ নোরার ডেলিভারি। লিভার পেইন শুরু হতেই ওকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। ওর মা আর এরশাদ ওর বাড়িতেই ছিল গত কয়েকদিন ধরে। ওনারা দুজন আরশাদের বাড়িতেই ছিলেন। নোরার কখন কি হয়ে যায় বলা যায় না তো। ছেলেটাও ছোট্ট। আরশাদ আবার একা একা কী করবে। সেদিনের পর এরশাদ নিয়মিত যাওয়া আসা করতো আরশাদের বাড়িতে। আরশাদের ছোট ভাইকে ভীষণ ভালোবেসে ছোটবেলা থেকেই। ওর ওপর রেগে গিয়েছিল একটা কারণে। ওকে নিষেধ করার পরেও বাড়ির সবাইকে বলে দিয়েছিল। আরশাদ এই কারণে এরশাদকে সত্যিই এটা বলেছিল যে ও কাউকে কিছু বলবে না, কিন্তু বদ ছেলে বাড়ি ফিরেই বলে দিয়েছে সব। সেই রাগেই ওর সাথে এমন করেছিল দুদিন। অবশ্য সেদিন আবার ভাইকে মাফও করে দিয়েছিল। ওর মা ভাই বিকেলের আগেই চলে যেতে চাইলেও আরশাদ যেতে দেয়নি। জোর করে সারা বিকেল রেখে নিজেদের সাথে রাতে খাবার খাইয়ে তারপর যেতে দিয়েছিল। বলে দিয়েছিল ওর বাড়িতে আবার আসার জন্য। আরশাদের বাবা বাদে বাড়ির সকলের যাতায়াত ছিল ওর বাড়িতে। রোজ কেউ না কেউ আসতো ওর বাড়িতে। আরশাদও নিজের রাগ ছেড়ে ফেলে অফিসে জয়েন করেছিল আবার। ওর ভাইয়ের ওপর বেশ প্রেশার পড়ে যাচ্ছিল। বেচারা রোজ অফিস থেকে ভাইয়ের বাড়িতে ফিরে ভাইয়ের কাছে ঘ্যান ঘ্যান করতো অফিস যাওয়ার জন্য। আব্রাহামের বয়স 16 মাস পূরণ হওয়ার পর নোরা দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট হয়। সেদিন আরশাদের সে কি খুশি। ওর খুশি দেখে কে। খুশিতে নোরাকে জাপটে ধরে কেঁদে ফেলেছিল। সেদিন প্রথমবারের মতো আরশাদের চোখের পানি দেখেছিল নোরা। গত 2 বছরে আরশাদ ওর একটুও অযত্ন করেনি, অবহেলা করেনি। নিজের সর্বোচ্চ দিয়ে ভালো রাখার চেষ্টা করেছে সব সময়। আগলে রেখেছে দুজনকেই। আরশাদ এত গভীরভাবে ভালোবাসতে জানে নোরার কল্পনাই ছিল না। এই আরশাদের কাছে কোনো অভিযোগ ছোড়ার নোরার অনন্তকাল ছাড়াই নোরা অনন্তকাল থাকবে। আব্রাহাম মায়ের কাছে যাওয়ার জন্য ক্ষীণ স্বরে কাঁদতে শুরু করে। অনেকক্ষণ হয়ে গেছে মা ওকে কোলে নিচ্ছে না। বাবার মুখের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে, আব্বু আম্মু যাব। আরশাদ ছেলেকে বুকে চেপে ধরে মাথায় চুমু খেয়ে হাত বুলিয়ে বলে, এই তো আব্বু, আরেকটু পরে তোমার আম্মুকে আমরা দেখতে পাবো। আরেকটু ধৈর্য ধরো আব্বু। ক্ষীণস্বরে আম্মু আম্মু বলে কাঁদতে থাকে আব্রাহাম। ওর মা কখনো ওকে ছেড়ে বেশি সময় দূরে থাকে না, সব সময় ওর সাথে সাথেই থাকে। তাহলে আজকে এখনো আসছে না কেন? কোথায় গেল ওকে ছেড়ে? বাচ্চা ছেলেটা তো বুঝতে পারছে না ওর মা কোথায় গেছে, কেন গেছে। ছেলের কান্না দেখে ছেলেকে নিয়েই হাঁটতে শুরু করে আরশাদ। এরশাদ আরশাদের পাশে এসে বসে। ওকে আমার কাছে দাও। আব্রাহাম বাবার শার্ট খামচে ধরে 2 দিকে মাথা নাড়ায়। বাবার কাছ থেকে যাবে না। আরশাদ ছেলের মাথায় যাবে না, থাকো। এরশাদ কিছু বলতে চাইছিল, কিন্তু ওর বাবার ডাক শুনে দুজনে পেছনে তাকায়। নার্স দাঁড়িয়ে আছে, ওনার কোলে বেবি। 2 ভাই দ্রুত পায়ে এগিয়ে এসে দাঁড়ায়। নার্স জানায় মেয়ে হয়েছে। অবশ্য আরশাদ আগে থেকেই জানতো মেয়ে হবে। আরশাদের কোলে তো ছেলে রয়েছেই, এখন মেয়ে কিভাবে কোলে নিবে? আব্রাহাম নাম ছিল। মিস্টার চৌধুরী, আপনার ওয়াইফ ঠিক আছে। আমার এটা দেখে আশ্চর্য লাগছে, আপনার ওয়াইফ এত কম বয়সে 2জন বাচ্চা জন্ম দিয়েছে, তাও আবার নর্মাল ডেলিভারিতে। আপনাদের ছেলে এখনো ছোট, আবার মেয়েও হয়েছে, তাও আপনার ওয়াইফ আর বেবি দুজনেই পুরোপুরি সুস্থ। কংগ্রেচুলেশন মিস্টার চৌধুরী। থ্যাংক ইউ। ওয়েলকাম। বেবিকে কে নেবেন? আরশাদের যার মেয়ে সেই প্রথম নিক। দাদুভাই, আমার কাছে আসো তুমি। আব্রাহামকে জোর করে নিজের কোলে তুলে নেন। আব্রাহাম প্রথমে ওনার কোলে যেতে না চাইলেও কোলে যাওয়ার পর চুপ করে বেবির দিকে তাকিয়ে থাকে। আরশাদ মেয়েকে কোলে তুলে নেয়। ধবধবে ফর্সা ছোট্ট একটা পুতুল ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে বাবার মুখের দিকে। বেবি কি বুঝতে পারছে ও আর ওর বাবার কোলে রয়েছে? আরশাদ মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতেই ইমোশনাল হয়ে যায়। অনেক কিছুই মনে পড়ে, তবে সেসব তো আরশাদের মনে করতে চায় না। আরশাদ অতীত ভুলে বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে বাঁচতে চায়। আরশাদ মেয়ের কাছে মুখ নিয়ে আজান দেয়। তারপর মেয়েকে নিয়ে ছেলের সামনে দাঁড়ায়। ছেলের হাত ধরে মেয়ের গাল ছোঁয়ায়। আব্রাহাম বোনের তুলতুলে গাল ধরে তাকিয়ে থাকে ছোট মুখটার দিকে। আরশাদ ছেলের দিকে তাকিয়ে, আব্বু, এটা তোমার বোন। বোন? হ্যাঁ, বোনকে আগলে রাখবে না?
উপর নিচে মাথা নাড়ায় আব্রাহাম। শাহাদাত আঙ্গুল দিয়ে বোনের নাক আর ঠোঁট চেপে চেপে দেখে। এর আগে কোনোদিনও এত ছোট মানুষ দেখেনি আব্রাহাম। আগ্রহ নিয়ে দেখছে বোনকে। ইরশাদ ভাইয়ের কাছ থেকে বেবিকে নেওয়ার জন্য বলে, আর কত নিজে নিয়ে থাকবে, এখন আমাদের কাছেও একটু দাও, আমরাও কোলে নেই। আরশাদ ভাইয়ের কোলে তুলে দেয় মেয়েকে। আরশাদের বোন ছোট ভাইয়ের পাশে দাঁড়িয়ে ভাতিজির গালে আঙ্গুল ছুঁয়ে বলে, ভাইয়া, তুমি যদি সঠিক বয়সে বিয়ে করতে তাহলে এতদিনে তোমারও এমন একটি বেবি থাকতো। আমার বিয়ে নিয়ে টেনশন না করে নিজের বিয়ে নিয়ে টেনশন করো। বুড়ি হয়ে যাচ্ছিস, বিয়ে করছিস না কেন? বিয়ে দিচ্ছ কোথায় তোমরা? বিড়বিড় করে কথাগুলো বললেও এরশাদ স্পষ্টই শুনতে পেয়েছে। সরু চোখে বোনের দিকে তাক। বাড়ি ফিরেই তোর বিয়ের ব্যবস্থা করব। আরশাদ ছেলেকে কোলে নিয়ে কেবিনে প্রবেশ করে। আব্রাহাম মাকে দেখেই ডেকে ওঠে। নুরা হাসি মুখে ছেলের দিকে হাত বাড়ায়। আরশাদ বেডের কাছে এগিয়ে এসে আব্রাহামকে নুরার পাশে বসায়। নুরা ছেলের গালে হাত রেখে বলে, আব্বু কেঁদেছো? চোখ মুখ কেমন হয়েছে কেন? আব্রাহাম আধো বলিতে দ্রুত কিছু বলে। দ্রুত বলার কথাগুলো অস্পষ্ট হয় না। হয়তো অভিযোগ করছে ওকে ছেড়ে কোথায় গিয়েছিল ওর মা। মা কি জানে না আব্রাহাম মাকে ছাড়া থাকতে পারে না? মায়ের জন্য কাঁদলো তো, কিন্তু মা আসেনি তখন। আব্রাহাম কাঁদলে তো মা সাথে সাথেই ওর কাছে চলে আসতো। কাঁধ হয়ে ছেলেকে বাম হাতে বাহুর ওপর শুইয়ে বুকের সাথে মিশিয়ে নিয়ে আদর করে বলে, আর কোথাও যাব না সোনা, এখন থেকে তোমার কাছেই থাকবো। আব্রাহাম মায়ের বুকে মুখ গুজে নিশ্চুপ হয়ে যায়। শান্তি লাগছে এখন। বাপ ছেলের শান্তির জায়গায় একটা ছোট্ট বুকটা। আরশাদ নুরার ডান হাত মুঠো করে ধরে চুমু খায় হাতে। নুরার হাতটা নিজের বুকে চেপে ধরে নুরার মাথায় হাত বুলিয়ে আদুরে স্বরে গলায় বলে, তুমি ঠিক আছো? এখন কেমন লাগছে? ঠিক আছি আমি, আপনি খুশি হয়েছেন? তোমরা আমার লাইফে আসার পর থেকে আমি খুশি। এখন আরও একজন বাড়লো, এখন আরও খুশি লাগছে। নুরা মুচকি হাসে। আরশাদ আরেকটু ঝুঁকে নুরার কপালে ওষ্ঠ ছোঁয়ায়। সোজা হয়ে বলে, মেয়েকে নিয়ে আসে। আরশাদ কেবিন থেকে বেরিয়ে যায়। নুরা ছেলের চুলে হাত বুলিয়ে বলে, বোনকে দেখেছো? আব্রাহাম মায়ের মুখের দিকে তাকিয়ে হাসে। ছোট বোন? মাথা নাড়ায় আব্রাহাম। নুরা ছেলের কপালে চুমু খেয়ে বলে, তুমিও অমন ছোটই ছিলে সোনা। আব্রাহাম ছোট ছোট হাতে জোড়া মেলে ধরে বলে, এমন? নুরা মুচকি হেসে বলে, হ্যাঁ। আরশাদ নুরা আর বাচ্চাদের জোর করে চৌধুরী বাড়িতে নিয়ে আসা হয়েছে সকালে। আরশাদ আসতে না চাইলেও কেউ শোনেনি ওর কথা। নুরা যতদিন না পুরোপুরি সুস্থ হচ্ছে ততদিন এই বাড়িতেই থাকবে ওরা। আরশাদ ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরিয়ে আসে। নুরা বসে বসে মেয়েকে ফিডিং করাচ্ছে। আব্রাহামকে নিচে রয়েছে সকলের সাথে। পরিবারের সবাইকে কাছে পেয়ে আব্রাহাম বেশ খুশি। আর আব্রাহামকে নিজের বাড়িতে পেয়ে বাড়ির সবাই খুশি। আজকে প্রথম নুরা আব্রাহাম এই বাড়িতে এসেছে। সবাই ওই বাড়িতে গেলেও আরশাদ ওদের দুজনকে নিয়ে এই বাড়িতে আসেনি আগে। আরশাদ আগে রুমে থাকবে ওরা। গেস্ট রুম থাকার ব্যবস্থা করতে চাইলেও আরশাদ নিজেই না করেছে। গেস্ট রুমের তুলনায় ওর রুমে সুযোগ সুবিধা বেশি আছে। আর ওর রুমটা গেস্ট রুমের চেয়ে অনেক বড়, খোলামেলা। বিছানায় বসে নুরার পাশে। নুরার গালে দুটো চুমু খেয়ে মেয়ের পায়ের তালুতে দুটো চুমু খায়। পা দুটো লাল টকটকে। নুরা আরশাদের মুখের দিকে তাকিয়ে বলে, এখন যখন তখন এমন করবেন না, কেউ যদি চলে আসে রুমে। আমি রুমে থাকা অবস্থায় কেউ আসবে না রুমে, আর অতি প্রয়োজনে আসলেও নক করে ভেতর প্রবেশ করবে। সো এই বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই। আব্রাহাম কোথায়? ওর খাওয়ার সময় হয়েছে। নিচে আছে, আমি খাইয়ে দেব। মেয়ে ঘুমিয়ে যেতেই নুরা ওকে শুইয়ে দিতে চায়, কিন্তু আরশাদ হাত পেতে বলে, আমার করে দাও। আব্রাহামকে না খাওয়াবেন? খাওয়াবো তো, তুমি শুয়ে থাকো। মেয়েকে কোলে নিয়ে লাইট অফ করে দিয়ে রুম থেকে বেরিয়ে যায় আরশাদ। নুরা ফ্রেশ হয়ে এসে আবার শুয়ে পড়ে। গত সারা রাত ঘুম আসেনি, কিন্তু এখন ঘুম পাচ্ছে। নুরা আর আরশাদের মেয়ে হয়েছে আজ 7 দিন। আজকে আকিকা করে মেয়ের নাম রাখা হয়েছে। আরশাদ নিজেই মেয়ের নাম রেখেছে আরশি চৌধুরী। নুরা কিছুটা সুস্থ হয়েছে, স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে এখন। বাড়ির সবাই অনেক ভালোবাসে ওকে, ওর খেয়াল রাখে, যত্ন নেয়। আরশাদের বাবাও ছেলের বউ আর নাতনিকে ভীষণ ভালোবাসেন।
এই কয়েকদিন আব্রাহাম দাদা ভক্ত হয়ে গিয়েছে। দাদা ও নাতি ভক্ত হয়ে গেছেন। নাতি যখন দাদা বলে ডাকে ওনার মন প্রাণ জুড়িয়ে যায়, আবেগ আপ্লুত হয়ে পড়েন তখন। আগেকার কৃতকর্মের জন্য অনুতপ্ত এখন, ভীষণ আফসোস হয় ওই কথাগুলোর জন্য। রাগের মাথায় উল্টাপাল্টা অনেক কথা বলেছিলেন। নোরা নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছিল। উনি দীর্ঘ কয়েক মাস নোরার সামনে যাননি লজ্জায়। উনি চান না ওনার ছেলে, ছেলের বউ আর নাতি নাতনি এই বাড়ি থেকে ওই বাড়ি ফিরে যাক। এই চারজনকে পেয়ে বাড়িটা পূর্ণতা পেয়েছে। ওরা চলে গেলে বাড়িটা আবার শূন্যতায় ছেয়ে যাবে। নোরা ছেলেকে রাতের খাবার খাইয়ে নিজে খেয়ে দুই ছেলে মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। আরশাদ নিচে রয়েছে। এখন হয়তো খাবার খেতে বসেছে। সারা দিন পার হয়েছে আজ দৌড়াদৌড়ি করে। বাড়িতে আসার পর থেকে রাতে গেস্ট রুমে থাকে আরশাদ। নোরার সাথে আরশাদের মা থাকেন। বেচারা আরশাদ পড়েছে মহাজালায়, মাকে বলতেও পারছে না, আবার আলাদা রুমে থাকতেও পারছে না। ছেলেটাও হয়েছে, মাকে ছাড়া ঘুমাবেই না। ছেলেটা তো এখনও ছোট, মাকে ছাড়া কিভাবে থাকবে রাতে? বেচারা না পারছে বউকে কাছে, আর না পাচ্ছে ছেলেকে। একা একা ঘুমাতে পারে না, সারা রাত জেগেই পার করে। রাতে বেশ কয়েকবার করে গ্যাস রুম থেকে নিজের বেডরুমে এসে বউ বাচ্চাকে দেখে যায়। রাতে না ঘুমিয়ে আরশাদের চোখ মুখের বেহাল দশা। অফিস টফিস শেষে দিনের বেলায় যতটুকু সময় পায় বেডরুমে এসে নোরার পাশে ঘুমায়। তাও কি ঘুমাতে পারে? একটু পরপর মেয়ে কেঁদে ওঠে। আব্রাহাম একটু পরপর এসে ডাকতে শুরু করে, আব্বু ওঠো, আব্বু ওঠো, আব্বু কোলে নাও। পিঠের ওপর উঠে বসে থাকে, চুল ধরে টানাটানি করে। নোরা ছেলেকে টেনে সরাতে পারে না। ছেলেরই বা দোষ কোথায়? আরশাদ এই সময়টুকু তো আগে ছেলেকে দিত, ছেলের সাথে খেলতো, কোলে নিয়ে ঘুরতো। এখন তো সেই সময়টুকু ছেলেকে দিতে পারছে না। ছেলে তো বাবার কাছে সেই সময়টুকু চাই। বাড়ির সবাই আব্রাহামকে নিজেদের কাছে রাখার চেষ্টা করে। আব্রাহাম কতক্ষণ সকলের থাকবে, খেলবে, তারপর আবার শুরু করবে আব্বু যাব, আম্মু যাব। খাওয়া শেষ, চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই আরশাদের মা ওর দিকে তাকিয়ে বললেন, তুমি আজকে থেকে নোরার সাথেই থেকো। আরশাদ কোনো রকম রিয়াকশন না দিয়ে এই ডাইনিং রুম থেকে বেরিয়ে আসে। ডাইনিং রুমে আসতেই খুশিতে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আনন্দে ওর এখন নাচতে ইচ্ছে করছে। এক সপ্তাহ পর আজকে বউকে জড়িয়ে ধরে ঘুমাবে। রুমে এসে দরজা লাগিয়ে বিছানার কাছে এগিয়ে এসে দাঁড়ায়। নোরার এক পাশে মেয়ে ঘুমিয়ে আছে, অন্য পাশে ছেলে। বউকে জড়িয়ে ধরে ঘুমানোর স্বপ্ন কি স্বপ্নই রয়ে যাবে নাকি? ও ঘুমোবে কোথায়? বেচারা থ হয়ে দাঁড়িয়ে রইল কতক্ষণ। এই পাশে শুলো মেয়ের পাশে, ওই পাশে শুলে ছেলের পাশে। কিন্তু আরশাদ তো বইয়ের পাশে শুতে চাই। বিছানায় উঠে আস্তে করে ছেলেকে নোরার কাছ থেকে দূরে সরায়। আব্রাহাম রাতে তো বেশি ঘুম থেকে ওঠে না, খায়ও না। যখন উঠবে তখন মায়ের পাশে এনে দেবে। মেয়েকে তো সরাতে পারবে না। মেয়ে একটু পর পর ঘুম থেকে উঠে যায়। ছেলে আর বউয়ের মাঝখানে শুয়ে পড়ে আলগোছে। নোরাকে জড়িয়ে ধরতেই নোরার ঘুম ভেঙে যায়। আরশাদকে দেখে ঘুম করানো গলায় বলে, আপনি এইখানে কেন? আমি আজকে থেকে এখানে ঘুমাবো তোমাদের সাথে। মা আসলে কিভাবে যান এখান থেকে? আম্মু আসবে না, আম্মু আমাকে এখানে থাকতে বলেছে। আব্রাহাম কোথায়? ওকে কোথায় রেখে আসলেন? ঘুম থেকে উঠে কাঁদবে তো। এত উত্তেজিত হওয়ার কিছু হয়নি। আব্রাহাম এখানেই আছে, যখন ঘুম থেকে উঠবে তখন এখানে আনবো। এখন আমাকে থাকতে দাও এখানে। খেয়েছেন? হ্যাঁ, জড়িয়ে ধরো তুমি। আরশাদ নিচের দিকে নেমে আসে। নোরা কাত হয়ে জড়িয়ে ধরে আরশাদ নোরাকে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে দেয়। এখন শুধু শান্তি আর শান্তি। দুই ছেলে মেয়েকে দুই পাশে রেখে দুইজন মাঝখানে শুয়ে রইল। কিছু সময় নীরবতায় পেরিয়ে যায়। আরশাদ বুকে মুখ গুজে রেখেই বলে, আব্বু, একটা কথা বলবো। কি? আমাদের এখানে থেকে যেতে বলেছে। ওই বাড়িতে এখনো যেতে নিষেধ করেছে। আরচি আর আব্রাহাম বড় হলে তখন যেতে বলেছে। আপনি কি বললেন? আমি কিছু বলিনি। থাকবেন এখানে নাকি চলে যাবেন? তুমি কি বলো? আমার তো এখানে সকলের সাথে থাকতে ভালোই লাগছে। আরশাদ বুক থেকে মুখ তুলে নোরার মুখের দিকে তাকায়। তুমি এখানেই থাকতে চেয়েছো? নোরা ধীর স্বরে বলে, যদি আপনি রাজি থাকেন তাহলে। আরশাদ মুচকি হেসে পুনরায় নোরার বুকে মুখ গুজে দেয়।
চিকন চাকন হ্যাংলা পাতলা নুরা এখন আগের চেয়ে অনেকটা মোটা হয়েছে। এখন জড়িয়ে ধরে বুকে মুখ গুজতে আরশাদের বেশ সুবিধা হয়। একে অপরের প্রতি ভালোবাসা এই দুজনের বয়সের পার্থক্য মুছে দিয়েছে। ওদের একে অপরের প্রতি ভালোবাসা দেখলে বোঝাই যায় না দুজনের বয়সের পার্থক্য 16 বছরের। আরশাদ বলে, আচ্ছা, আগামী 10 বছর তাহলে এখানেই থাকি। ততদিনে আরশি আর আব্রাহাম বড় হয়ে যাবে। নুরা খুশি হয়ে বলে। আচ্ছা। আরশাদ নুরার বুক থেকে মুখ তুলে তাকায়, আবার নিচ থেকে উপরের দিকে ওঠে। 2 হাত নুরার মুখে আগলে ধরে চুমু খায়, অশ্রু জোড়ায়, কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে, আমি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে দামি কোনো উপহার যদি পেয়ে থাকি তাহলে সেটা তুমি। তোমাকে ভালোবাসার পর মনের ভেতরটা যতটা শান্তি অনুভব করি, এতটা শান্তি আমি আগে কখনো কোনোদিন অনুভব করিনি। আমি ভালো থাকার ভালোবাসার আশা ছেড়েই দিয়েছিলাম। ভেবেছিলাম জীবনটা দুঃখে কষ্টে পেরিয়ে যাবে, কিন্তু না, আল্লাহ তাআলা তো আমাকে নিয়ে অন্য পরিকল্পনা করেছিলেন। ঝড়ের মতো আপনি আমার জীবনে এসেছিলেন, তারপর ঝোড়ো হাওয়া আর ভারী বর্ষণে জীবনের দুঃখ কষ্টগুলোকে উড়িয়ে ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন। আপনি আর আমাদের সন্তানরা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এই দুনিয়ায় আমার আর কিছুই চাওয়া নেই, শুধু চাইবো বাকি জীবন আপনার হাত ধরে কাটিয়ে দিতে। আরশাদ নুরাকে নিজের বুকে টেনে নেয়, মাথায় চুমু খেয়ে চুলে হাত বুলিয়ে বলে, সারা জীবন তোমাকে এখানে রাখবো, যেন কোনো দুঃখ কষ্ট ছুঁতে না পারে। হে দেহে যার আছে যতদিন, ভালোবাসবে ততদিন। পুনর্জন্ম বলতে কিছু নেই আল্লাহর দুনিয়ায়, তাই পরে পরে গিয়ে তোমাকে নিজের ভালোবাসি আপনাকে, ভীষণ ভালোবাসি আপনাকে।